স্যার শুরু করতে আসসালামু পারেন আপনি। আলাইকুম। আমি ডক্টর হাসান শরীফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিক্স। স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ফার্মাকোলজি রিভিউ ক্লাসে। বিশেষ করে যে এক্সামটি হলো আমাদের আজকে, সেই এক্সামের রিভিউ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে কোশ্চেনটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের ফার্মাকোলজি। আপনারা জানেন আমাদের যে রেসিডেন্সি এবং ডিপ্লোমা এক্সাম, এই দুটো এক্সামের মধ্যে ফার্মাকোলজি থেকে একটা বড় ধরনের কোশ্চেন আসে। বিশেষ করে রেসিডেন্সিতে অলমোস্ট 14 থেকে 15টা এবং ডিপ্লোমাতে অলমোস্ট 8 থেকে 10টার মতো কোশ্চেন থাকে। আমরা বরাবরের মধ্যে আপনাদেরকে যে সকল টপিকস থেকে বারবার কোশ্চেন গুলো আসে, কিংবা যে সকল টপিকস গুলো বেশি ইম্পর্টেন্ট, কিংবা কোশ্চেনের প্যাটার্ন যেভাবে হয় সেই আঙ্গিকেই আহ, যে আমাদের যে টেস্ট, সেই টেস্টের যে কোশ্চেন গুলো, সেই কোশ্চেন গুলো সম্পর্কে আজকে আমরা ডিসকাস করব। আপনারা যারা আমাদের সাথে আছেন, আশা করি যদি কোনো পয়েন্ট বুঝতে প্রবলেম হয়, কিংবা যদি ইলাবোরেটলি কোনো পয়েন্ট বুঝতে ইচ্ছে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা এখানে বাই ডিরেকশনাল একটি অ্যাপ্রোচের মাধ্যমে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি বললাম যে আমি ডক্টর হাসান শরীফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিক্স হিসেবে কর্মরত আছি একটি মেডিকেল কলেজে। ফার্স্ট অফ অল, যেটা আমি ক্লাসের শুরুতে আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করতে চাই, সেটি হচ্ছে আমাদের নিউরন মেডিকেল একাডেমির যে সবচাইতে ইমপ্রুভিং এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি আমাদের রেজোনেন্স। এটি এমন একটি বই যে বইয়ের মধ্যে আপনারা একই সাথে সকল টপিকস গুলো আমরা অনেকটা ভিজুয়ালাইজড পদ্ধতিতে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি আপনাদের জন্য। বিশেষ করে ফার্মাকোলজি যে টপিকসটা আছে, সেখানে আমাদের যে টেক্সট বুক, সেই টেক্সট বুকের ইম্পর্টেন্ট যে বক্সগুলো, এবং যে বক্স থেকে কিংবা যে টপিকস থেকে কোশ্চেন গুলো বারবার আসে, সেগুলো হাইলাইটেড করে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা যদি শুধুমাত্র রেজোনেন্স পড়ে আপনারা পরীক্ষা দিতে যান, আমি কনফিডেন্টলি এটা আপনাদেরকে এনশিওর করতে পারি যে অবশ্যই অবশ্যই আপনারা এখান থেকে 80 থেকে 90% কোশ্চেন নিজ থেকেই আনসার করে দিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। শুধু ফার্মাকোলজির কথা বলবো না, যে কোনো সাবজেক্ট, আমরা প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, অ্যানাটমি, সবগুলো টপিকস, সবগুলো সাবজেক্ট এই রেজোনেন্সের মধ্যে একটা সুন্দরভাবে কনসাইজ করে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এটা আপনাদের পরবর্তী পরীক্ষায় খুব হেল্পফুল হবে। আচ্ছা, প্রথমেই আমরা আসি যে প্রথম যে আমাদের কোশ্চেন ছিল সেটা হচ্ছে কি বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড ইন। আমরা জানি আমাদের যে অ্যাড্রেনার্জিক ব্লকিং ড্রাগ গুলো আছে, এই ড্রাগ গুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে কোলিনার্জিক ব্লকিং ড্রাগ, আর হচ্ছে অ্যাড্রেনার্জিক ব্লকিং ড্রাগ। কোলিনার্জিক ব্লকিং ড্রাগস এর মধ্যে আমরা অ্যান্টি মাস্কেরিনিক, অ্যান্টি কোলিনার্জিক, অ্যান্টি নিকোটিনিক ড্রাগ গুলো পড়বো। আর অ্যান্টি অ্যাড্রেনার্জিক কিংবা অ্যাড্রেনার্জিক যে ব্লকিং গুলো থাকে, তার মধ্যে দুটো মেইনলি রিসেপ্টর ব্লকার, আলফা রিসেপ্টর ব্লকার অ্যান্ড বিটা রিসেপ্টর ব্লকার। দুটো রিসেপ্টর ব্লকার থেকে প্রতিনিয়ত প্রতিবারই কোনো না কোনো কোশ্চেন আসে। বিশেষ করে ব্লকার গুলোর নাম, ব্লকার গুলোর ইন্ডিকেশন এবং ব্লকার গুলোর অ্যাডভার্স ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন, এই কয়েকটা জিনিস না জেনে আমি আপনাদেরকে বলবো যে না জেনে আপনারা কাইন্ডলি পরীক্ষা হলে যাবেন না। অবশ্যই অবশ্যই এখান থেকে কোশ্চেন আসবেই। তার মধ্যে আজকে আমাদের যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড ইন, অর্থাৎ বিটা ব্লকার আমরা কোথায় কোথায় দিতে পারবো না। তার আগে আমরা আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি যে বিটা ব্লকার আমরা কোথায় কোথায় দিতে পারবো না। অ্যাজ হোল বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড, নাম্বার ওয়ান ব্রঙ্কিয়াল আজমা। যেহেতু বিটা ব্লকার ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, দ্যাটস ওয়াই আমরা কখনোই ব্রঙ্কিয়াল আজমা পেশেন্টকে বিটা ব্লকার দিব না। দিলে বিটা, তাদের যে ব্রঙ্কিয়াল আজমা সেটা এক্সারেট হবে। যাদের হাইপোটেনশন থাকবে তাদেরকে বিটা ব্লকার দেওয়া যাবে না। যাদের ব্রেডিকার্ডিয়া থাকবে তাদেরকে দেওয়া যাবে না। যাদের হার্ট ব্লক থাকবে তাদেরকে দেওয়া যাবে না। যাদের কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর থাকবে তাদেরকে দিব না। বিশেষ করে এখানে আমরা একটা জিনিস, কার্ডিয়াক ফেলিউরের ক্ষেত্রে একটা জিনিস আমরা মনে রাখবো, সেটি হচ্ছে কার্ডিয়াক ফেলিউরকে আমরা অনেক সময় দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাকিউট কার্ডিয়াক ফেলিউর, একটা ক্রনিক কার্ডিয়াক ফেলিউর। মনে রাখবেন, অ্যাকিউট কার্ডিয়াক ফেলিউরে বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড। অপরদিকে ক্রনিক কার্ডিয়াক ফেলিউরে বিটা ব্লকার ইজ বেনিফিশিয়াল। তাহলে অ্যাকিউট কার্ডিয়াক ফেলিউরে আমরা বিটা ব্লকার দিব না, বাট ক্রনিক কার্ডিয়াক ফেলিউরে বিটা ব্লকার ইজ ইন্ডিকেটেড। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এবং পরীক্ষা যখন আসবে তখন আমরা খেয়াল করবো যে এটা এখানে কোনটা আছে, অ্যাকিউট না ক্রনিক। অবশ্যই যে কোনো একটা ইন্ডিকেট করে দিবে।
দেন পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আমরা দিব না। ডায়াবেটিক পেশেন্ট যারা ইনসুলিন নেয় কিংবা যারা ওরাল মেডিকেশন ইউজ করে, যে সকল ড্রাগ ইনসুলিন সিক্রেটে এই সকল ডায়াবেটিস পেশেন্টকে আমরা অবশ্যই বিটা ব্লকার দিব না। হাইপার লিপিডিমিক পেশেন্টকে বিটা ব্লকার দিব না। হাইপার ক্যালেমিয়া পেশেন্টকে বিটা ব্লকার দিব না। উইথ পটাশিয়াম স্পেরিং ডায়াবেটিক্স, যারা পটাশিয়াম স্পেরিং জাস্ট লাইক স্পাইরোলেক্টন ইউজ করে, তাদের ক্ষেত্রে আমরা বিটা ব্লকার দিব না। এখন আমরা দেখি আমাদের আজকে যে স্ট্রিম, সেটা ছিল কি বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড ইন নাম্বার ওয়ান ব্রঙ্কিয়াল অ্যাজমা। আমরা প্রথমে বলেছিলাম যে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে যে বিটা ব্লকার ইউজ করি তাহলে সেক্ষেত্রে এটি ব্রঙ্কিয়াল অ্যাজমাকে অ্যাক্সিলারেট করবে। অ্যাকিউট হার্ট ফেলিওর বলেছিলাম, অ্যাকিউট হার্ট ফেলিওরে আমাদের বিটা ব্লকার দেওয়া যাবে না, বাট ক্রনিক হার্ট ফেলিওরে উই ক্যান ইউজ দ্য বিটা ব্লকার। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা বিটা ব্লকার দিতে পারবো না, কিন্তু হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে যে অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে আমরা বিটা ব্লকার ইউজ করতে পারবো। তাহলে হাইপার থাইরয়েডিজম ইজ ট্রু বাট হাইপোথাইরয়েডিজম ইজ ফলস। মাইগ্রেনের ক্ষেত্রে আমরা বিটা ব্লকার ইউজ করতে পারবো। এটা সরি, এটা একটু তাহলে মাইগ্রেনের ক্ষেত্রে আমরা বিটা ব্লকার ইউজ করতে পারবো। আমরা কিভাবে বিটা ব্লকার ইউজ করব? ইট ইজ অ্যাক্টস অ্যাজ এ প্রোপাইলেকটিক। মাইগ্রেনের ক্ষেত্রে বিটা ব্লকার প্রোপাইলেকটিক হিসেবে আমরা ইউজ করব। ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্টের ক্ষেত্রে আমরা বিটা ব্লকার ইউজ করব না। দোজ হু টেক, সরি এখানে ঠিকই ছিল, আমি একটু মাইগ্রেন তো ইন্ডিকেটেড, হ্যাঁ এটা কন্ট্রা ইন্ডিকেটেড না, ফলস। ঠিক আছে, সরি। আচ্ছা, তাহলে মাইগ্রেন হচ্ছে আমরা বিটা ব্লকার যেহেতু আমরা ইউজ করবো তাহলে এটা কন্ট্রা ইন্ডিকেটেড না, তাহলে এটা হচ্ছে ফলস। দেন ডায়াবেটিস মেলাইটাস আমরা বিটা ব্লকার ইউজ করতে পারি না, দিস ইজ ট্রু। আচ্ছা, এরপর আসি আমরা ফিচার অফ ওপিসি পয়জনিং। ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে আমরা কি কি ফিচার পাই? আমরা জানি আমাদের যেই কোলিনোমাইমেটিক ড্রাগ আছে সেই ড্রাগ গুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। একটি হচ্ছে ডিরেক্টলি অ্যাক্টিং কোলিনোমাইমেটিক ড্রাগ, আর একটা হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনোমাইমেটিক ড্রাগ। যে সকল ড্রাগ সরাসরি কোলিনার্জিক রিসেপ্টরের সাথে অর্থাৎ মাসক্রেনিক এবং নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে তাদেরকে আমরা বলি ডিরেক্টলি অ্যাক্টিং কোলিনোমাইমেটিক ড্রাগ। আর যারা কিনা ইনডাইরেক্টলি অর্থাৎ এসিটাইল কোলিনেস্টারেজ এনজাইমকে ইনহিবিট করার মাধ্যমে কাজ করে তাদেরকে আমরা বলি ইনডাইরেক্ট অ্যাক্টিং কোলিনোমাইমেটিক ড্রাগ। এই ইনডাইরেক্ট অ্যাক্টিং কোলিনোমাইমেটিক ড্রাগসকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। একটি হচ্ছে রিভার্সিবল, আরেকটি হচ্ছে ইরিভার্সিবল। একটা হচ্ছে রিভার্সিবল আর একটা হচ্ছে ইরিভার্সিবল। ইরিভার্সিবল যে ড্রাগ গুলো আছে, যে প্যারাথিয়ন, মেলাথিয়ন, এই ড্রাগ গুলোকে আমরা বলে থাকি আমাদের ওপিসি অর্থাৎ অর্গানো ফসফরাস কম্পাউন্ড। যদি কোনো পেশেন্ট অর্গানো ফসফরাস কম্পাউন্ডের পয়জনিং নিয়ে আসে তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি কি সিমটম পাবো? দেখেন, এখানে আমরা এই সিমটম গুলোকে দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে মাসক্রেনিক আর একটা হচ্ছে নিকোটিনিক। মাসক্রেনিক স্টিমুলেশনের মধ্যে আমরা পাবো নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, স্যালিভেশন, সোয়েটিং, কিউটিনিয়াস ভ্যাসোডাইলেটেশন, ব্রঙ্কিয়াল সিক্রেশন এবং মিউসিস পাবো। আর ইন কেস অফ নিকোটিনিক স্টিমুলেন্টের ক্ষেত্রে আমরা পাবো সিএনএস এর ক্ষেত্রে কনভালশন, কমা, রেসপিরেটরি অ্যারেস্ট। নিউরোমাসকুলার জাংশন ব্লকারের ক্ষেত্রে ডিপোলারাইজেশন ব্লকেট পাবো, রেসপিরেটরি প্যারালাইসিস পাবো, এবং সিবিএস এর ক্ষেত্রে আমরা হাইপারটেনশন, কার্ডিয়াক এরিথমিয়া পাবো। এখান থেকে কোশ্চেনটা বিভিন্ন ভাবে আসতে পারে। একটা হচ্ছে অ্যাজ এ হোল আসতে পারে, ওপিসি পয়জনিং এর আমরা কি কি ফিচার পাবো। নাম্বার টু আসতে পারে শুধুমাত্র মাসক্রেনিক রিসেপ্টর মিডিয়েটেড ইফেক্ট আমরা কি কি পাবো, অথবা এভাবে আসতে পারে শুধুমাত্র নিকোটিনিক রিসেপ্টর মিডিয়েটেড ইফেক্ট আমরা কি কি পাবো। তাহলে এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আমাদের এই স্কিম গুলো। এটা লাস্ট যে রেসিডেন্সি ছিল 2024, সেখানে কিন্তু আসছিল যে হোয়াট আর দ্য মাসক্রেনিক রিসেপ্টর মিডিয়েটেড সাইন সিমটম অফ অর্গানোফসফরাস কম্পাউন্ড। তাহলে এই ক্ষেত্রে আমরা নিকোটিনিক গুলো ফলস দিব। এখানে আমরা একটু দেখি যে তাহলে ওপিসি পয়জনিং এর ফিচার কি কি আছে। যেহেতু এখানে কোনো ইন্ডিকেশন নাই যে মাসক্রেনিক আর নিকোটিনিক, সেক্ষেত্রে আমরা বোধ যেগুলোই করুক না কেন আমরা তাদেরকে ট্রু দিব। তাহলে ইনক্রিজ ল্যাক্রিমেশন, দিস ইজ ট্রু। ব্রেডিকার্ডিয়া, দিস ইজ ট্রু। মিউসিস, দিস ইজ ট্রু। কনস্টিপেশন, তারা কনস্টিপেশন করবে না, তারা ডায়রিয়া করবে, দিস ইজ ফলস। ডিক্রিজ স্যালাইভেশন, তারা স্যালাইভেশন করবে না, বরং স্যালাইভেশন ইনক্রিজ করবে,
তাহলে এটা হচ্ছে গিয়ে ফলস। নেক্সট কোশ্চেন, বিটা টু স্টিমুলেশন কজেস, আমাদের অ্যাড্রেনার্জিক যে বিটা অ্যাগনিস্ট গুলো আছে, সেই বিটা অ্যাগনিস্ট গুলো যখন বিটা টু রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন কি কি ইফেক্ট আসতে পারে। তার আগে আমরা একটু জেনে নিই যে আমাদের বিটা টু রিসেপ্টর কোথায় কোথায় থাকবে। আমাদের বিটা ওয়ান থাকবে হার্ট এবং কিডনিতে, বিটা টু থাকবে রেসপিরেটরি স্মুথ মাসেল, ইউটেরাইন স্মুথ মাসেল, লিভার, ফ্যাট, প্যানক্রিয়াস এন্ড ভাস্কুলার স্মুথ মাসেল। তাহলে রেসপিরেটরি স্মুথ মাসেলের উপরে যখন কাজ করবে তখন তারা ব্রঙ্কো ডাইলেটেশন করবে, ইউটেরাইন স্মুথ মাসেলের উপরে যখন কাজ করবে তখন তারা ইউটেরাইন রিল্যাক্সেশন করবে। এক্ষেত্রে আমি একটা জিনিস আপনারা একটু মনে রাখবেন, ইউটেরাসের ইফেক্ট পরে কিন্তু দুটো ইফেক্ট থাকবে, একটা হচ্ছে গ্র্যাভিড ইউটেরাস, একটা হচ্ছে নন গ্র্যাভিড ইউটেরাস। যদি গ্র্যাভিড ইউটেরাস হয় তাহলে দে অ্যাক্টস অ্যাজ এ টকোলাইটিক্স, অর্থাৎ তারা ইউটেরাসকে রিল্যাক্সেশন করবে। আর যদি তারা নন গ্র্যাভিড ইউটেরাস হয় তাহলে কিন্তু ইউটেরাসকে কন্ট্রাকশন করবে। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, কারণ এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে। লিভার কি করবে, ইনক্রিজ অ্যাজ হোল তারা গ্লুকোজ লেভেল বাড়াবে, ফ্যাটের ক্ষেত্রে ইনক্রিজ লাইপোলাইসিস করবে, প্যানক্রিয়াসের ক্ষেত্রে ইনক্রিজ ইনসুলিন সিক্রেশন, এবং ভাস্কুলার রেসপন্স মাসের ক্ষেত্রে তারা ভ্যাসোডাইলেটেশন করবে। অ্যাড্রিনার্জিক রিসেপ্টরের ক্ষেত্রে আমরা একটা এক্সেপশন করব, সেগুলো কি, যেমন আলফা ওয়ান যখন আমরা দেখবো তখন সেখানে দেখবো দে কজেস ভ্যাসোকনস্ট্রিকশন, কিন্তু বিটা টু মিডিয়েটেড দে কজেস ভ্যাসোডাইলেটেশন, আলফা টু মিডিয়েটেড দে কজেস ডিক্রিজ ইনসুলিন সিক্রেশন, কিন্তু বিটা টু মিডিয়েটেড যখন আমরা দেখবো তখন দেখবো আমরা ইনক্রিজ ইনসুলিন সিক্রেশন। এই পার্থক্যগুলো আমরা একটু প্রথম থেকে কোরিলেট করে পড়বো, তাহলে পরীক্ষার সময় আনসার করতে ইজি হবে। তাহলে আমরা দেখি বিটা টু কি করবে, একটা হচ্ছে ব্রঙ্কো ডাইলেটেশন করবে, দিস ইজ ট্রু। ভ্যাসো কনস্ট্রিকশন করবে, দিস ইজ ফলস। তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন কি করবে, দোজ হু রিঅ্যাক্ট উইথ আলফা ওয়ান রিসেপ্টর, যারা আলফা ওয়ান রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং আলফা ওয়ান মিডিয়েটেড ভ্যাসো কনস্ট্রিকশন হবে। গ্লাইকোজেনোলাইসিস ইন দ্য লিভার, গ্লুকোজ লেভেল বাড়াবে, তাহলে দিস ইজ ট্রু। ইনক্রিজ ব্লাড প্রেশার, ফলস, তার হচ্ছে গিয়ে ব্লাড প্রেশার কমাবে। আর রিল্যাক্সেশন অফ দ্য গ্র্যাভিড ইউটেরাস, দিস ইজ ট্রু। যদি বলো তো রিল্যাক্সেশন অফ দ্য নন গ্র্যাভিড ইউটেরাস, তাহলে এটা ছিল ফলস। এরপর আছে ডোপামিন, অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাড্রেনার্জিক ড্রাগ। ডোপামিন আমরা জানি এটা যে ন্যাচারাল ক্যাটেকোলামাইন, ডোপামিন ইজ এ ন্যাচারাল ক্যাটেকোলামাইন, এবং দিস ইজ দ্য ইমিডিয়েট প্রিকারসর অফ দ্য নরএড্রেনালিন, অর্থাৎ নরএড্রেনালিন হওয়ার আগে এটা ডোপামিন থেকে নরএড্রেনালিনে কনভার্ট হবে। Occurs naturally in the CNS, in the basal ganglion, adrenal medulla, acts by the nigrostriatal, mesolimbic, mesocortical, tubuloinfundibular pathway, short acting and half life হচ্ছে কি 2 minutes, very short half life। তাহলে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট আমরা একটু মনে রাখবো অ্যাজ হোল, যখন সিএনএস এর বেসাল গ্যাংলিয়াতে আমাদের ডোপামিনের অ্যাক্টিভিটি কমে যাবে তখন সে ডিজিজটা হয় তাকে বলা হয় পার্কিনসন্স ডিজিজ। অর্থাৎ বেসাল গ্যাংলিয়াতে যদি ডোপামিনের অ্যাকশন কমে যায় কিংবা সিনথেসিস কমে যায় তাহলে সেক্ষেত্রে হবে পার্কিনসন্স ডিজিজ, এটা আমরা একটু মনে রাখবো। আর এই ডোপামিনটা মেইনলি 5টা পাথওয়ের মাধ্যমে কাজ করে, নাইগ্রোস্ট্যাটাল, মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে, টিবিউলো ইনফান্ডিবুলার পাথওয়ে, হাইপোথ্যালামো হাইপোফাসিয়াল পাথওয়ে। এই পাথওয়েগুলোর মাধ্যমে তারা বেসিক্যালি অ্যাক্ট করে। তাহলে একটু দেখি, ডোপামিন ইজ এ ক্যাটেকোলামাইন, দিস ইজ ট্রু। কজেস ভ্যাসোডাইলেটেশন অফ দ্য লিভার, তারা লিভারের উপরে কোনো ইফেক্ট নেই, তাদের ইফেক্ট হচ্ছে গিয়ে আমাদের মেইনলি হার্ট এবং রেনাল ভাস্কুলাচার। রিলিজ ফ্রম দ্য প্রিসিনাপটিক টার্মিনাল, দিস ইজ ট্রু। প্রডিউস এক্সট্রাপিরামিনাল সিনড্রোম ইফ কনসেন্ট্রেশন ইজ ডিক্রিজড ইন বেসাল গ্যাংলিয়া, একটু আগে যেটা বললাম, যদি বেসাল গ্যাংলিয়াতে তাদের কনসেন্ট্রেশন কমে যায় তাহলে তারা পার্কিনসন ডিজিজ অথবা এক্সট্রাপিরামিনাল সিনড্রোম তৈরি করবে। কজেস সাইকোসিস ইফ কনসেন্ট্রেশন ইজ ইনক্রিজ ইন দ্য লিম্বিক সিস্টেম, আবার একইভাবে যদি লিম্বিক সিস্টেমের মধ্যে ডোপামিনের অ্যাক্টিভিটি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সাইকোসিস প্রডিউস করে। ড্রাগ কজেস অ্যাকুয়াস হিউমার আউটফ্লো, অর্থাৎ গ্লুকোকোমাতে আমরা যে ড্রাগগুলো ইউজ করি ড্রাগগুলো স্পেশালি দুটো ভাবে কাজ করে, একটা হচ্ছে কিছু কিছু ড্রাগ অ্যাকুয়াস হিউমারের আউটফ্লোকে ইনক্রিজ করে এবং কিছু কিছু ড্রাগ অ্যাকুয়াস হিউমারের সিক্রেশনকে ডিক্রিজ করে। আমরা জানি যে মেইনলি 6টা গ্রুপ অফ ড্রাগ আমরা অ্যাকুয়াস এই গ্লুকোমাতে ইউজ করা হয়। একটা হচ্ছে কোলিনোমায়োমেটিক ড্রাগ, একটা হচ্ছে আলফা অ্যাগোনিস্ট, এর মধ্যে নন সিলেক্টিভ এবং আলফা টু সিলেক্টিভ, দেন বিটা ব্লকার ড্রাগ, কার্বনিক অ্যানহাইড্রেস ড্রাগ এবং প্রোস্টাগ্ল্যান্ডিন।
এই 6টা গ্রুপের মধ্যে প্রথম দুটো অর্থাৎ কোলিনোমায়ামেটিক ড্রাগ এবং নন সিলেক্টিভ আলফা অ্যাগোনিস্ট এন্ড প্রোস্টাগ্ল্যান্ডিন, মনে রাখবেন প্রথম দুটো এবং শেষেরটা, কোলিনোমায়ামেটিক ড্রাগ, নন সিলেক্টিভ আলফা অ্যাগোনিস্ট এবং প্রোস্টাগ্ল্যান্ডিন, এই 3টা গ্রুপ অফ ড্রাগ আমাদের গ্লুকোমা ট্রিট করবে বাই ইনক্রিজিং আউটফ্লো অফ অ্যাকুয়াস হিউমার। ইনক্রিজিং আউটফ্লো অফ অ্যাকুয়াস হিউমার, তারা একটা ক্যানেল অফ স্লিম, সেই ক্যানেল অফ স্লিমকে ওপেন করবে, ওপেন করে তারা অ্যাকুয়াস হিউমারের আউটফ্লোটাকে ইনক্রিজ করবে। আর ফার্দার যে গ্রুপগুলো আছে, বিশেষ করে আলফা 2 সিলেক্টিভ, বিটা ব্লকার এন্ড কার্বনিক অ্যানহাইড্রেস, দে ডিক্রিজ দ্য প্রোডাকশন অফ অ্যাকুয়াস হিউমার ইন দ্য পোস্টেরিয়র চেম্বার আর অ্যান্টেরিয়র চেম্বার। তাহলে এই মাঝখানের 3টে হচ্ছে সিক্রেশন কমাবে এবং উপরের 2টো এবং নিচেরটা হচ্ছে তারা আউটফ্লো বাড়াবে। অর্থাৎ কোলিনোমায়ামেটিক ড্রাগ আলফা অ্যাগনিস্টের মধ্যে নন সিলেক্টিভ আলফা অ্যাগনিস্ট এবং প্রোস্টাগ্ল্যান্ডিন, তারা হচ্ছে আউটফ্লো ইনক্রিজ করার মাধ্যমে বাড়াবে। তাহলে আমরা একটু দেখি, এখানে বলা হচ্ছে ইনক্রিজ আউটফ্লো। টিমোলল আমরা পড়ছিলাম বিটা ব্লকার, সিক্রেশনটা কমাবে, দিস ইজ ফলস। ল্যাটানোপ্রোস্ট, দিস ইজ দ্য মিজোপ্রোস্টাল অর্থাৎ প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, তাহলে দিস ইজ ট্রু। পাইলোকার্পিন, দিস ইজ দ্য কোলিনোমায়ামেটিক ড্রাগ, দিস ইজ ট্রু। ফাইসোস্টিগমিন, দিস ইজ অলসো দ্য কোলিনোমায়ামেটিক ড্রাগ, দিস ইজ ট্রু। এপিনেফ্রিন, এটা হচ্ছে নন সিলেক্টিভ আলফা অ্যাগোনিস্ট, দিস ইজ ট্রু। নিউরোট্রান্সমিটার অ্যাট সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, আমরা জানি যে আমাদের যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক যে নিউরন গুলো থাকে, তাদের একটা প্রি গ্যাংলিয়নিক ফাইবার থাকবে এবং পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থাকবে। এই প্রি গ্যাংলিয়নিক এবং পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থেকে কোন কোন নিউরোট্রান্সমিটার কোন কোন জায়গা থেকে রিলিজ হয়, আমরা প্রথমে একটু দেখে নিই যে কোইনার্জিক নার্ভের মধ্যে কোনটা রিলিজ হয়। আমি এখানে একটু ড্র করে আপনাদেরকে দেখাই যে এটা যদি আমাদের সিম্প্যাথেটিক হয়, প্যারাসিম্প্যাথেটিক, এন্ড দিস ইজ সিম্প্যাথেটিক, দিস ইজ প্যারাসিম্প্যাথেটিক এন্ড দিস ইজ সিম্প্যাথেটিক। আচ্ছা, এটা হচ্ছে প্রি গ্যাংলিয়নিক, এটা পোস্ট গ্যাংলিয়নিক, এটা প্রি গ্যাংলিয়নিক, এটা পোস্ট গ্যাংলিয়নিক। মনে রাখবেন সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকের প্রি এবং পোস্ট দুইটা হচ্ছে কি অ্যাসিটাইলকোলিন, অ্যাসিটাইলকোলিন। সিম্প্যাথেটিকের প্রি গ্যাংলিয়নিক, দিস ইজ অ্যাসিটাইলকোলিন। তাহলে বাদ থাকে কি শুধুমাত্র পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক, দিস ইজ রিলিজ নট অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন। তাহলে এই এভাবে যদি আমরা মনে রাখি তাহলে আমাদের খুব বেশি হেফাজত হবে না। প্রি গ্যাংলিয়নিক পোস্ট গ্যাংলিয়নিক অফ দ্য প্যারাসিম্প্যাথেটিক, প্রি গ্যাংলিয়নিক অফ দ্য সিম্প্যাথেটিক, এরা হচ্ছে অ্যাসিটাইলকোলিন, এবং পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক এটা হচ্ছে নরএড্রেনালিন। এটা হচ্ছে আমাদের অ্যাজ এ হোল। কিন্তু এর মধ্যে একটা এক্সেপশন আছে, সেটা কি এই যে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার অফ দ্য সিম্প্যাথেটিক সবাই রিলিজ করে নরএড্রেনালিন এক্সেপ্ট 3টা জায়গা, সেটা কি সোয়েট গ্ল্যান্ড, ব্লাড ভেসেল অফ স্কেলেটাল মাসেল এবং সাম নিউরন ইন দ্য সিএনএস। এই 3টা যদিও তারা সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নিক, তাদের রিলিজ করার কথা ছিল নরএড্রেনালিন, কিন্তু তারা নরএড্রেনালিন রিলিজ না করে তারা রিলিজ করবে অ্যাসিটাইলকোলিন। তাহলে এটা হচ্ছে কি আমাদের এক্সেপশন, আমরা এটা একটু মনে রাখবো। এখন আমরা একটু পড়ি যে কোলিনার্জিক নার্ভ কি অল প্রি গ্যাংলিয়নিক ফাইবার, যেটা বললাম প্রি গ্যাংলিয়নিকের অল মানে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক দুইটা অ্যাসিটাইলকোলিন, পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক এবং ফিউ পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার সাপ্লাইং সুইট গ্ল্যান্ড, ব্লাড ভেসেল অফ দ্য স্কেলেটাল মাসেল এবং সাম নিউরন অফ দ্য সিএনএস। আর অ্যাড্রেনার্জিক ফাইবার পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার except কি সুইট গ্ল্যান্ড, সাম ব্লাড ভেসেল অফ দ্য স্কেলেটাল মাসেল and some neuron of the CNS. দেন নেক্সট কোশ্চেন, অ্যাড্রেনালিন ইজ ইন্ডিকেটেড, অ্যাড্রেনালিন আমরা কোথায় কোথায় ইন্ডিকেটেড করব, কোথায় কোথায় আমরা দিতে পারি। অ্যাড্রেনালিনের ক্ষেত্রে আমরা এখানে আপনাদেরকে টোটাল যে অ্যাড্রেনার্জিক ড্রাগ, সেই ড্রাগ গুলো কোন ড্রাগ কোথায় আমরা ইন্ডিকেটেড, অর্থাৎ আলফা অ্যাগোনিস্ট, বিটা অ্যাগোনিস্ট, অথবা শুধুমাত্র বিটা 1 সিলেক্টিভ, অথবা বিটা 2 সিলেক্টিভ, অথবা আলফা 2 অ্যাগোনিস্ট, কোন ড্রাগ আমরা কোথায় কোথায় দিয়ে দিব, এখানে অ্যাজ ওয়েল আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে অ্যানাফাইলেটিক শকে আমরা ইউজ করব অ্যাড্রেনালিন, হাইপোগ্লাইসেমিক শকে ইউজ করব অ্যাড্রেনালিন, হাইপোভলিউমিক এবং হাইপোটেনসিভ শকে ইউজ করব ডোপামিন, ডোবুটামিন,
কার্ডিওজেনিক শক আমরা ইউজ করবো ডোপামিন ডোবুটামিন, ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ইউজ করবো বিটা টু অ্যাগোনিস্ট সালবুটামল, nasal decongestants হিসেবে আমরা ইউজ করবো জাইলোমেটাজোলিন অক্সিমেটাজোলিন, টু প্রলং দ্য অ্যাকশন অফ লোকাল অ্যানেস্থেটিক্স আমরা ইউজ করবো অ্যাড্রেনালিন, টু কন্ট্রোল দ্য হেমোরেজ এখানে অ্যাড্রেনালিন, টু প্রিভেন্ট থ্রেটেন্ড অ্যাবর্শন এন্ড প্রিমেচিউর লেবার সালবুটামল, অ্যাজ অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট আলফা 2 অ্যাগনিস্ট। এটা মনে রাখবেন, যদিও অ্যাড্রেনার্জিক ড্রাগ হাইপারটেনশন করে, কিন্তু একটা অ্যান্টি হাইপারটেনসিভ আছে যেটা কিনা অ্যাড্রেনার্জিক ড্রাগ, যে ড্রাগটা আমরা ইউজ করি অ্যাজ অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে, কি সেটা হচ্ছে আলফা 2 অ্যাগনিস্ট। এটা কিভাবে কাজ করবে? এই আলফা 2 যে রিসেপ্টর, এটা হচ্ছে কি আমাদের অটো ইনহিবিটরি রিসেপ্টর, অর্থাৎ ক্লোনিডিন যখন আলফা 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করবে তখন ইটস ক্রিয়েট অর ইট সেন্ড এ নেগেটিভ ইম্পালস টু দ্য পোস্ট সিনাপটিক নিউরন, যে আমার আর নরএড্রেনালিন রিলিজ করার দরকার না, তারা পোস্ট প্রিসিনাপটিক যে আলফা 2 রিসেপ্টর আছে সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করে প্রিসিনাপটিক নিউরন থেকে কিংবা প্রিসিনাপটিক টার্মিনাল থেকে ফার্দার যে নরএড্রেনালিন রিলিজ হচ্ছে সেই রিলিজটাকে তারা ইনহিবিট করবে। এভাবে তারা অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে কাজ করবে। এছাড়া অ্যানোরেক্সিয়াল এজেন্ট হিসেবে অ্যাম্ফিটামিন, attention deficient disorder in children, for suppression of sleep and sleep deferring mode elevated to increase alert or euphoria, open angle glaucoma আমরা একটু আগে পড়ে আসলাম আলফা 2 সিলেক্টিভ নন সিলেক্টিভ দুটোই আমরা ইউজ করতে পারি। সিলেক্টিভ গুলো কাজ করবে বাই ইনক্রিজ আউটফ্লো এবং নন সিলেক্টিভ কাজ করবে বাই ডিক্রিজ সিক্রেশন। এক্সামিনেশন অফ দ্য রেটিনা, যখন আমরা রেটিনা এক্সামিন করতে হবে আমাদের পিপিলকে ডাইলেট করার জন্য আমরা এই অ্যাড্রেনালিন গুলো ইউজ করা যায়, যদিও এখন খুব একটা ইউজ করা হয় না, বাট এটা যাবে। আর অ্যালার্জি কনজাংটিভাইটিস এর ক্ষেত্রে এই ড্রাগ গুলো ইউজ করা যায়। তাহলে আমরা একটু দেখি। নাম্বার 1 হাইপারটেনশন, যেহেতু এখানে অ্যাড্রেনালিন ইন্ডিকেটেড করে দেওয়া হচ্ছে তাহলে সেক্ষেত্রে দিস ইজ ফলস, বাট যদি বলা হতো অ্যাড্রেনার্জিক ড্রাগ ইজ ইন্ডিকেটেড তাহলে সেক্ষেত্রে আমরা একটু আগে বললাম যে ক্লোনিং কিন্তু আমরা অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে ইউজ করতে পারি, তখন কিন্তু এটা ট্রু হতো। বাট যেহেতু এখানে অ্যাজ এ শুধু অ্যাড্রেনালিন ইন্ডিকেটেড তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ফলস। অ্যানাফাইলাক্টিক শক ইউজ করা যাবে ট্রু, অ্যাকুট সিভিয়ার অ্যাজমাতে আমরা ইউজ করতে পারি, হার্ট ফেলিউরের ক্ষেত্রে এটা ইউজ করা যাবে না, অ্যালং উইথ লোকাল অ্যানেস্থেটিক ড্রাগ ইউজ করা যাবে। এরপর আসে আমরা কম্পিটিটিভ নিউরোমাসকুলার ব্লকিং ড্রাগ। এই কম্পিটিটিভ এবং নন কম্পিটিটিভ যে ড্রাগ গুলো আছে, বিশেষ করে নিউরোমাসকুলার ব্লকিং, আমরা নিকোটিন ব্লকার গুলোকে দুই ভাগে ভাগ করি। এটা হচ্ছে নিউরোমাসকুলার জাংশন ব্লকার, আর একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে নিউরোমাসকুলার জাংশন ব্লকার, একটা হচ্ছে নিউরন ব্লকার। সে নিউরোমাসকুলার জাংশন গ্যাংলিয়ন ব্লক, সরি, একটা হচ্ছে মাসকুলার জাংশন ব্লকার, একটা গ্যাংলিয়ন ব্লকার। নিউরোমাসকুলার জাংশন ব্লকার গুলোকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডিপোলারাইজিং নন কম্পিটিটিভ, আর একটা হচ্ছে নন ডিপোলারাইজিং কম্পিটিটিভ। কেন আমরা তাদেরকে ডিপোলারাইজিং বলতেছি? কারণ তারা আমাদের যে অ্যাকশন পটেনশিয়ালের যে ডিপোলারাইজেশন, সেই ডিপোলারাইজেশনের মাধ্যমে তারা প্রথমে স্পেসিফিক প্যারালাইসিস করবে এবং পরবর্তীতে তারা ফ্ল্যাসিড প্যারালাইসিস করে, এবং এখানে কোনো কম্পিটিশন থাকবে না। এই জন্য এদেরকে বলা হয় ডিপোলারাইজিং নন কম্পিটিটিভ। আর নন ডিপোলারাইজিং কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট হচ্ছে দে অ্যাক্টস কজেস ফ্ল্যাসিড প্যারালাইসিস অফ দ্য মাসেল উইদাউট কজেস ডিপোলারাইজেশন, এবং এখানে তারা এসিটাইল কোলিনের সাথে কম্পিটিশন থাকে যে কে আগে গিয়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে। দ্যাটস ওয়াই দে আর কল্ড নন ডিপোলারাইজিং কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট। এই ড্রাগ গুলোকে আমরা তিন ভাগে ভাগ করি, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং এর মধ্যে মিভাকুরিয়াম, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর মধ্যে বেকুরিনিয়াম এবং রোকুরিনিয়াম, এবং লং অ্যাক্টিং এর মধ্যে হচ্ছে টিউবাকুরিন, ডক্সাজোসিন, মেটোকিউরিন এবং প্যানকিউরিনিয়াম। তাহলে আমরা একটু দেখি যে কম্পিটিটিভ নিউরোমাসকুলার ব্লকিং, অর্থাৎ যারা কিনা নন ডিপোলারাইজিং, অ্যাট্রিয়াম ট্রু, মিভাকুরিনিয়াম ট্রু, সাক্সাবিথুনিয়াম দিস ইজ নন কম্পিটিটিভ, this is non-competitive depolarizing drug. It is false. Tuberculin, this is true. Baclofen, this is the peripheral muscle relaxant, this is false. Then atropine causes. Atropine আমাদের চোখের মধ্যে কি কি করতে পারে? আমরা একটা জিনিস মনে রাখবো যে অ্যাট্রোপিন আমাদের চোখে কি করবে, ঠিক অ্যাড্রিনার্জিক ড্রাগ যেগুলো করে অ্যাট্রোপিনও আমাদের শরীরের মধ্যে সে একই কাজ করে। যেমন প্যারালাইসিস অফ দ্য অ্যাকুমুলেশন অফ দ্য নিয়ার ভিশনটাকে তারা প্যারালাইজ করে, যেহেতু এসিটাইলকোলিন করবে কি অ্যাকুমুলেশন ফর নিয়ার ভিশন, অ্যাট্রোপিন করবে ঠিক তার অপোজিট, দিস ইজ প্যারালাইজ, অর্থাৎ অ্যাকুমুলেশন ফর নিয়ার ভিশনটাকে তারা হ্যাম্পার করবে, তারা ইনহিবিট করবে, দিস ইজ ট্রু। ডাইলেটেশন অফ দ্য পিউপিল, এসিটাইলকোলিন করছে
পিউপিল কনস্ট্রিকশন, কিন্তু অ্যাট্রোপিন করবে কি পিউপিল ডাইলেটেশন। দিস ইজ ট্রু। কনস্ট্রিকশন অফ দ্য ব্রঙ্কাই, ফলস। অ্যাট্রোপিন অলওয়েজ কজেস ব্রঙ্কোকনস্ট্রিকশন, এসিটাইলকোলিন কজেস ব্রঙ্কোডাইলেটেশন। ইপেট্রোপিয়াম ব্রোমাইড তারা হচ্ছে ব্রঙ্কোডাইলেটেশন করবে, বাট সরি, ইপেট্রোপিয়াম ব্রোমাইড ব্রঙ্কোডাইলেটেশন করবে অ্যাট্রোপিন। আর এসিটাইলকোলিন হচ্ছে কি ব্রঙ্কোকনস্ট্রিকশন করবে। তাহলে এখানে যদি ব্রঙ্কোকনস্ট্রিকশন, দিস ইজ ফলস। অ্যাট্রোপিন অথবা ইপেট্রোপিয়াম ব্রোমাইড কজেস ব্রঙ্কোডাইলেটেশন, দিস ইজ ফলস। ডায়রিয়া, অ্যাট্রোপিন কজেস ডায়রিয়া, দিস ইজ অ্যাট্রোপিন কজেস ডায়রিয়া, দিস ইজ ফলস। কারণ অ্যাট্রোপিন সকল স্ফিংটারকে তারা কন্ট্রাকশন করবে। ইউরিনারি স্ফিংটার ইউরিন রিটেনশন করবে, তারপরে হচ্ছে কি আমাদের অ্যানাল স্ফিংটারকে কনস্ট্রিকশন করবে, করে কনস্টিপেশন করবে। তাহলে দিস ইজ ফলস। ডিফিকাল্টি ইন মিক্সচুরেশন, যেহেতু তারা বললাম ইউরিন স্ফিংটারটাকে তারা কনস্ট্রিক্ট করে, তাহলে সেক্ষেত্রে ডিফিকাল্টি ইন মিক্সচুরেশন হচ্ছে গিয়ে এটা ট্রু হবে। আচ্ছা, রিগার্ডিং সালমেটেরল একই কথা আমরা একটু আগে পড়ে আসছি যে সালমেটামল হচ্ছে কি একটা বিটা 2 রিসেপ্টর অ্যাগনিস্ট এবং শর্ট অ্যাক্টিং। তাহলে রিগার্ডিং সালমেটামল, দিস ইজ বিটা 2 সিলেক্টিভ, দিস ইজ ট্রু। র্যাপিড অ্যাক্টিং, দিস ইজ ট্রু। সরি, সালবুটামল না, সালমেটেরল। হ্যাঁ, সালমেটেরল, it is a beta 2 receptor agonist to rapid acting. No, salbutamol is the rapid acting beta 2 agonist, যেহেতু সালমেটেরল this is long acting. সালমেটেরল and formoterol এটা হচ্ছে কি long acting, this is false. short acting এটা false. orally given only, মানে শুধু orally না, তারা ইন্টারভেনাসলি দেওয়া যাবে, this is false. causes bronchodilation, this is true. ডায়াজিপামটা কি একটা বেনজোডায়াজেপিন, লং অ্যাক্টিং বেনজোডায়াজেপিন। ডায়াজিপাম আমরা একটু দেখি ডায়াজিপাম কিভাবে কাজ করবে। বেনজোডায়াজেপিন বাইন্ড উইথ এ স্পেসিফিক সাইট অন দ্য গাবা রিসেপ্টর ইন দ্য ব্রেন এন্ড এনহ্যান্স গাবা অ্যাক্টিভিটি। গাবা অ্যাক্টিভিটি যখনই তার অ্যাক্টিভিটি ইনক্রিজ করবে, তখন হচ্ছে দেয়ার ইজ ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ ওপেনিং অফ দ্য ক্লোরাইড চ্যানেল এন্ড হাইপারপোলারাইজেশন অফ দ্য সেল করবে এবং সিএনএস ডিপ্রেশন করবে। বেনজোডায়াজেপিন এবং বারবিচুটের মধ্যে যেটা বেসিক পার্থক্য ইন কেস অফ তাদের মেকানিজম, সেখানে হচ্ছে বেনজোডায়াজেপিন কজেস ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লোরাইড চ্যানেল, ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ ক্লোরাইড চ্যানেল, বাট বারবিচুরেট কজেস ইনক্রিজ প্রলongation অফ ওপেনিং অফ দ্য ক্লোরাইড চ্যানেল। তাহলে বেনজোডায়াজেপিন হচ্ছে ফ্রিকোয়েন্সি করবে, আর বারবিচুরেট করবে ক্লোরাইড চ্যানেলের ওপেনিংটা তারা প্রলং করবে, এবং প্রলং করে তারা হাইপার পোলারাইজেশন করবে এবং সিএনএসটাকে ডিপ্রেশন করবে। তাহলে ডায়াজিপাম অয়েল অ্যাবজর্ব ওরালি, দিস ইজ ট্রু। ইউজড ইন্টারভেনাস ফর স্টেটাস এপিলেপটিকাস, দিস ইজ ট্রু। পটেনশিয়েট গাবা রিসেপ্টর, এটা হচ্ছে কি ট্রু। মিডিয়াম বায়োঅ্যাভেলেবিলিটি উইথ রেকটাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে কি ফলস। যখন রেকটাল অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া হয় আমরা জানি আমাদের যে ফেব্রাইল কনভার্সনে, সেক্ষেত্রে তারা খুব র্যাপিডলি অ্যাক্টিং করে এবং খুব তাড়াতাড়ি বায়োঅ্যাভেলেবিলিটি অনেক বেশি থাকে। ইউজড ইন সিজার ক্লাস্টার সিজারে ইউজ করা যায়, দ্যাট ইজ ট্রু। ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া, ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া, দিস ইজ দ্য পার্ট অফ জেনারেল অ্যানেস্থেসিয়া, দিস ইজ দ্য পার্ট অফ জেনারেল অ্যানেস্থেসিয়া। আমরা একটু দেখি হোয়াট ইজ ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া। দিস ইজ ক্যারেক্টারাইজড বাই সিডেশন, analgesia and amnesia with or without loss of consciousness. নরমালি তারা লস অফ কনসাসনেস তাদের ইনটেক থাকবে, উইদাউট লস অফ কনসাসনেস, অর্থাৎ তারা তাদের আই ওপেন থাকবে কিন্তু তারা পেন সেন্সেশনটা তারা বুঝতে পারবে না। সো পেশেন্ট ইজ আনকনসিয়াস বাট অ্যাপিয়ার টু বি অ্যাওয়ার এন্ড ডাজ নট ফিল পেন। This is caused by ketamine. This is true. Causes profound analgesia. This is true. Loss of consciousness. False. The consciousness intake থাকবে. Eye remain open. This is true. Can be used in raised intracranial pressure. যেহেতু এটা নিজেই ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারটাকে ইনক্রিজ করে, সো ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারের ক্ষেত্রে এটা ইউজ করা যাবে না। ড্রাগ উইথ অ্যান্টি-মাস্কেনিক প্রপার্টিজ ইউজড ইন পার্কিনসনিজম। পার্কিনসনিজমে আমরা বেশ কয়েকটা ড্রাগ ইউজ করি, তার মধ্যে কিছু কিছু ড্রাগ ইউজ করা হয় ডোপামিনের কনসেন্ট্রেশন কিংবা ডোপামিন অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, ডোপামিন অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, এবং কিছু ড্রাগ ইউজ করা হয়
এসিটাইলকোলিনের অ্যাক্টিভিটি কমানোর জন্য। তাহলে মেইনলি পার্কিনসন ডিজিজে যেটা হয়, আমাদের ডোপামিন কমে যাবে আর এসিটাইলকোলিন ইনক্রিজ হবে। আমাদের যে ট্রিটমেন্টের গোল থাকবে ডোপামিন এবং এসিটাইলকোলিনের একটা ব্যালেন্স করা। তাহলে ডোপামিনের কনসেন্ট্রেশন কমাবো আমরা, সরি, ডোপামিনের কনসেন্ট্রেশন বাড়াবো এবং এসিটাইলকোলিনের কনসেন্ট্রেশন আমরা কমাবো। কিভাবে আমরা ডোপামিনের কনসেন্ট্রেশন বাড়াতে পারি? একটা হচ্ছে রিপ্লেসমেন্ট অফ ডোপামিন। ডোপামিনের পরিবর্তে আমরা ডোপামিন দিব। তাহলে সেটা কি? সেটা হচ্ছে কি আমাদের ল্যাবোডোপা। এই ল্যাবোডোপা, আমরা কেন ডোপামিন না দিয়ে ল্যাবোডোপা দিই? কারণ যেহেতু ডোপামিন একটা ক্যাটেকোলামাইন এবং দিস ইজ ওয়াটার সলিউবল ড্রাগ, দ্যাটস ওয়াই যদি আমরা ডোপামিন ইন্ট্রোডিউস করি, তাহলে দিস ডোপামিন ডাজন্ট পেনিট্রেট দা, অর্থাৎ ক্রস দা ব্লাড ব্রেন ব্যারিয়ার। তারা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে আমাদের ব্রেনে যেতে পারে না, এবং ব্রেনে না যেতে পারলে তাদের অ্যাভেলেবিলিটি অনেকখানি কমে যায়। এই জন্য আমরা ল্যাবোডোপা দিই। ল্যাবোডোপা দিলে সুবিধা কি? ল্যাবোডোপা হচ্ছে একটা লিপিড সলিউবল ড্রাগ, সো ইট ক্যান ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার এন্ড গোস টু দ্য ব্রেন। বাট প্রবলেম হচ্ছে যখন আমরা ল্যাবোডোপা দিব, তখন ল্যাবোডোপা বা ডোপা ডি কার্বক্সিলেজ একটা এনজাইম থাকে, সেই এনজাইম দ্বারা তারা মেটাবোলাইজড হয়ে যায়। আমরা তখন এই এনজাইমটাকে ইনহিবিট করার জন্য তার সাথে অ্যাড করে দেওয়া হয় কার্বিডোপা। তাহলে ল্যাবোডোপার সাথে কার্বিডোপা দিলে কি হবে? ল্যাবোডোপা পেরিফেরাল যে মেটাবলিজম সেটা হবে না, যার ফলে মোর ল্যাবোডোপা ক্যান এন্টার ইনটু দ্য সিএনএস, এবং দেন ইট কনভার্ট টু ডোপামিন বাই ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম, দেন ইট অ্যাক্টস অ্যাজ এ অ্যান্টি পার্কিনসন্স ড্রাগ। দেন আমরা ইউজ করতে পারি ডোপামিন যে মেটাবলিজম, সে মনোঅ্যামাইনো অক্সিডেজ এবং যে কমড সে এনজাইম গুলোকে দ্বারা আমরা ইনহিবিট করতে পারি। তাহলে মনোঅ্যামাইনো অক্সিডেজ কে ইনহিবিট করার জন্য আমরা ইউজ করতে পারি সেলেজিলিন, রেসারাজিলিন, এবং কমড ইনহিবিটর হিসেবে আমরা ইউজ করতে পারি এন্টাকাপন। দেন ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট, এর মধ্যে আছে ব্রোমোক্রিপ্টিন, পারগোলাইড, প্রামিপিক্সেল এবং রোপিনিরল। অ্যান্টিকোইনার্জিক ড্রাগ আমরা ইউজ করতে পারি ব্যানস্ট্রোপিন, হেক্সিমেথিনিয়াম, তারপর হচ্ছে গিয়ে ট্রাইমিথোহেক্সিনিয়াম। এই ড্রাগগুলো আমরা ইউজ করতে পারি। প্রোসাইক্লিডিন, এই ড্রাগগুলো আমরা অ্যাজ এ অ্যান্টিকোইনার্জিক হিসেবে ইউজ করতে পারি। তো আমরা একটু দেখি কি কি ড্রাগ আমরা ইউজ করব অ্যান্টি পার্কিনস মাস্কেনিক প্রপার্টিটাকে ব্লক করার জন্য। এটা হচ্ছে প্রোসাইক্লিডিন, দিস ইজ ট্রু। ব্যানস্ট্রোপিন ট্রু। অ্যাট্রোপিন ইউজ করা যাবে না। স্কোপোলামাইন ইউজ করা যাবে না। বাইপিরিডিন আমরা ইউজ করতে পারি। এগুলো হচ্ছে ট্রু। মোড স্টেবিলাইজিং ড্রাগ সাইকোটিক ডিজিজের ক্ষেত্রে, আমাদের যে বাইপোলার মোড ডিসঅর্ডার, সেই মোড ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা স্পেশালি তিনটা ড্রাগ ইউজ করা যায়। সেটা কি? নাম্বার 1 সোডিয়াম ভ্যালপ্রোয়েট, নাম্বার 2 লিথিয়াম, এবং নাম্বার 3 কার্বামাজেপিন। আমি লিখে দিচ্ছি এই জন্য যেন আপনাদের মাথায় ভালোভাবে থাকে। কার্বামাজেপিন, এই তিনটা ড্রাগ we can use in case of mood stabilizing. অ্যান্টিহাইপারটেনসিভ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি, প্রেগন্যান্সিতে কোন কোন অ্যান্টিহাইপারটেনসিভ কন্ট্রাইন্ডিকেটেড? তার আগে আমরা একটু দেখে নিই প্রেগন্যান্সিতে আমরা কোন কোন অ্যান্টিহাইপারটেনসিভ ইউজ করতে পারি। তাহলে আমরা ইউজ করতে পারি হাইড্রোলাজিন, আমরা ইউজ করতে পারি নিফেটিপিন, আমরা ইউজ করতে পারি লেবেটেরল, আমরা ইউজ করতে পারি আলফা মিথাইল ডোপা। এই তিনটা ড্রাগ আমরা প্রেগন্যান্সিতে ইউজ করতে পারি। এই তিনটা ছাড়া বাকি যে ড্রাগ গুলো আছে তার ম্যাক্সিমামে আমরা প্রেগন্যান্সিতে ইউজ করবো না। যেমন ক্যাপটোপ্রিল ইউজ করা যাবে না, কারণ কি? ক্যাপটোপ্রিল কজেস ক্যাপটোপ্রিল কজেস টেরাজেনিক ইফেক্ট। ক্রুসেমাইড নর্মালি ইউজ করা যায় না, নর্মালি ইউজ করা যায় না, কিন্তু যখন ইডিমা হয়, অনেক বেশি পানি বডিতে চলে আসে, তখন ইউজ করা যায়। এই জন্য ক্রুসেমাইড হচ্ছে অনেক ক্ষেত্রে বলা হয় রিলেটিভ কন্ট্রাইন্ডিকেটেড। যদি নর্মাল অবস্থা আমরা ইউজ করি, সেক্ষেত্রে তারা প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি করতে পারে। লেবেডোলার ইউজ করতে পারি, দিস ইজ ট্রু। মিথাইল ডোপা ইউজ করা যাবে, দিস ইজ ট্রু। বিসোপ্রোল ফলস। তাহলে ট্রু হচ্ছে কি? অ্যান্টিহাইপারটেনসিভ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি কোনটা কোনটা আমরা ইউজ করতে। আচ্ছা, এখানে একটু স্কেপ হয়েছে। এখানে ক্যাপটোপ্রিল ইউজ করা যাবে না, এটা হচ্ছে কি ফলস, সরি ট্রু। ক্রুসেমাইড মিথাইল ড্রোপা ইউজ করা, এটা হচ্ছে কি ফলস। বিসোপ্রোল ইউজ করা যাবে না, এটা হচ্ছে ট্রু।
তাহলে এগুলো হচ্ছে আমাদের ট্রু, ট্রু, ফলস, ফলস, ট্রু। ট্রু, ট্রু, ফলস, ফলস, ট্রু। দেন সাইড ইফেক্ট অফ থায়াজাইড ডায়াবেটিক্স। থায়াজাইড ডায়াবেটিক্স এর সাইড ইফেক্ট আমরা কি কি পেতে পারি? অনেকগুলো সাইড ইফেক্ট আছে, তার মধ্যে হাইপোক্যালেমিয়া, হাইপোনাইট্রেমিয়া, হাইপোটেনশন, হাইপোক্যালামিক মেটাবলিক অ্যাসিডো অ্যালকালোসিস, impaired carbohydrate tolerance, cause it causes hyperglycemia, hyperlipidemia, hyperuricemia, অ্যালার্জিক রিঅ্যাকশন করবে এবং আদার কিছু টক্সিসিটি, উইকনেস, ফ্যাটিগিলিটি করবে। তাহলে এখানে আনসার কি হবে? হাইপারক্যালেমিক মেটাবলিক অ্যালকালোসিস। হাইপারক্যালেমিক মেটাবলিক অ্যালকালোসিস, আমরা একটু আগে দেখলাম যে তারা হাইপোক্যালেমিয়া করবে। the causes হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যালকালোসিস করে। যদি হাইপোক্যালেমিয়া, হাইপোভোলিমিয়া, হাইপোটেনশন। ডিগক্সিন, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কার্ডিয়াক ফেলিউর ড্রাগ। ডিগক্সিনের ক্ষেত্রে আমাদের অনেক কিছু জানতে হবে, তার মধ্যে এখানে আমরা যেটা জানবো যে ডিগক্সিন কিভাবে কাজ করে। এটা সোডিয়াম পটাশিয়াম যে এটিপিএস পাম্প থাকবে সেটাকে ইনহিবিট করবে। ইনহিবিট করে আলটিমেটলি কার্ডিয়াকে তাদের ইফেক্ট কি থাকে? নাম্বার ওয়ান, দে হ্যাভ পজিটিভ ইনোট্রপিক ইফেক্ট। নাম্বার টু, দে হ্যাভ নেগেটিভ কোনোট্রপিক ইফেক্ট। এবং নাম্বার থ্রি, দে হ্যাভ নেগেটিভ ড্রোমোট্রপিক ইফেক্ট, মানে নার্ভ কন্ডাকশনটাকে তারা কমিয়ে দিবে। তাহলে পজিটিভ হচ্ছে শুধুমাত্র ইনোট্রপিক ইফেক্ট, অর্থাৎ তারা ফোর্স অফ কন্ডাকশনটাকে বাড়াবে, বাট ডিক্রিজ দ্য হার্ট রেট এবং দে ডিক্রিজ দ্য কার্ডিয়াক ভেলোসিটি, কন্ডাকশন ভেলোসিটিকে ডিক্রিজ করবে। এবং অ্যাজ এ রেজাল্ট তারা কি করবে? পিআর ইন্টারভ্যালটাকে বাড়াবে এবং ইনক্রিজ রিফ্র্যাক্টরি পিরিয়ড। অ্যাঞ্জিওডিমা এন্ড কাফ বা এসি ইনহিবিটর। এসি ইনহিবিটর করলে ইউজ করলে যেটা ইম্পর্টেন্ট অ্যাডভান্স হবে সেটা হচ্ছে কি, একটা কাফ করবে, ড্রাই কাফ করবে, আর অ্যাঞ্জিওডিমা করবে। এই দুটো জিনিস কেন করে? দুটো সাবস্টেন্স, একটা হচ্ছে ব্রেডিকাইনিন, সাবস্টেন্স পি। এই দুটো ট্রু, বাকিগুলো ফলস। নাইট্রোগ্লিসারিন, ইম্পর্টেন্ট অ্যান্টি ইসকেমিক ড্রাগ। নাইট্রোগ্লিসারিনের যেমন ফার্মাকোডাইনামিক প্রপার্টি জানা লাগবে, তেমনি একইভাবে ফার্মাকোকাইনেটিক প্রপার্টি অনেকখানি জানা লাগে। কারণ কি? কারণ হচ্ছে নাইট্রোগ্লিসারিনের কিছু ইম্পর্টেন্ট ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টি, যেমন তাদের হাই ফাস্ট পাস মেটাবলিজম থাকবে, হাই ফাস্ট পাস মেটাবলিজম থাকে। এবং এই জন্য তাদের বায়োঅ্যাভেলেবিলিটি, ওরালি খেলে তাদের অনেক ক্ষেত্রে বায়োঅ্যাভেলেবিলিটি কমে যায়। আর হচ্ছে দে ক্যান প্রডিউস টলারেন্স, তারা টলারেন্স ডেভেলপ করতে পারে। নাইট্রোগ্লিসারিন হ্যাজ হাই ফাস্ট পাস মেটাবলিজম, দিস ইজ ট্রু। লো লিপিড level, দিস ইজ ফলস। কজেস অর্থোস্টেটিক হাইপোটেনশন, দিস ইজ ট্রু। মনে রাখবেন যে সকল ড্রাগ ভ্যাসোডাইলেটর, সকল ড্রাগ, এই সবগুলো ড্রাগস এর কিছু কমন অ্যাডভার্স ইফেক্ট থাকে। নাম্বার ওয়ান, তারা হচ্ছে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করবে। নাম্বার টু, দে কজেস পোস্টুরাল হাইপোটেনশন করবে। যেহেতু নাইট্রোগ্লিসারিনও একটা ভ্যাসোডাইলেটর, সেক্ষেত্রে দে কজেস প্রডিউস অর্থোস্টেটিক হাইপোটেনশন। অনলি গিভেন বাই সাবলিঙ্গুয়াল রুট, দিস ইজ ফলস। আমরা নাইট্রোগ্লিসারিন অনেকগুলো রুটে দেওয়া যায়, আইএম দেওয়া, সরি, ওরাল দেওয়া যাবে, সাবলিঙ্গুয়াল দেওয়া যাবে, আইভি দেওয়া যাবে, বাট যেটা লিঙ্গুয়াল রুটে। এন্ড দিস কজেস টলারেন্স। এই জন্য যারা নাইট্রোগ্লিসারিন ইউজ করে তাদেরকে বলা হয় একটা নাইট্রেট ফ্রি ইন্টারভ্যাল রাখতে তাদের ডোজিং শিডিউলের মধ্যে। দেন ইনহেল কর্টিকোস্টেরয়েড ইউজ ইন ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা কোন কোন ইনহেল কর্টিকোস্টেরয়েড ইউজ করা যায়? বেক্লোমিথাসোন, ফ্লুটিকাসোন, মোমিটাসোন। প্রেডনিসোলন এন্ড ডেক্সামেথাসোন ইউজ করা যাবে না। ইউগ্লাইসেমিক ড্রাগ, আমাদের আমরা যখন অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ গুলো আমরা পড়বো, সেক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া ওয়াইজ আমরা ড্রাগ গুলো পড়বো। নাম্বার ওয়ান, কোন কোন ড্রাগ ইউগ্লাইসেমিক। নাম্বার টু, কোন কোন ড্রাগ হাইপোগ্লাইসেমিক। অ্যানাদার, কোন কোন ড্রাগ ওয়েট গেইন করবে, কোন কোন ড্রাগ ওয়েট রিডিউস করবে, এবং কোন কোন ড্রাগ ওয়েটের উপরে কোনো ইফেক্ট থাকে না। এভাবে আমরা ড্রাগ গুলো পড়বো।
নাম্বার ওয়ান এখানে হচ্ছে ইউগ্লাইসেমিক এজেন্ট কি কি আছে, কোন কোন ড্রাগ ব্লাড গ্লুকোজ লেভেল কমাবে বাট দিস ইজ নট কজেস হাইপোগ্লাইসিমিয়া, সেটা কি? সেটা হচ্ছে মেটফরমিন, পায়োগ্লিটাজন এবং লিনাগ্লিপটিন। আমরা জানি গ্লাইপিজাইড হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া করবে, ইনসুলিন হাইপোগ্লাইসিমিয়া করবে, বাট এই বাইগুয়ানাইড, থায়াজোলিডিন এবং লিনাগ্লিপটিন এই ড্রাগগুলো আমাদের হাইপোগ্লাইসিমিয়া করবে না। অ্যান্টিডায়াবেটিক ড্রাগ রিডিউসিং বডি ওয়েট, কোন কোন ড্রাগ গুলো বডি ওয়েট কে কমাবে? আমি দিয়ে দিয়েছি এখানে। বডি ওয়েট গেইন করে ইনসুলিন, সালফোনিলুরিয়া এবং থায়াজোলিডিন। নো ইফেক্ট অফ দ্য অন ওয়েট, সেটা কি মেটফরমিন, আলফা গ্লাইকোসাইডেজ ইনহিবিটর, ডিপিপি4 ইনহিবিটর। এবং ওয়েট রিডিউস করবে সোডিয়াম গ্লুকোজ কোট্রান্সপোর্টার ইনহিবিটর, জিএলপি1 অ্যানালগ। এখানে মনে রাখবেন, আমরা অনেক সময় আমি বলে থাকি যে মেটফরমিন বডি ওয়েট রিডিউস করে। মেটফরমিন কিন্তু আসলে বডি ওয়েট রিডিউস করে না, তারা হচ্ছে নিউট্রিলাইজ করে। এই লেখা, এই কথাটাই বইতে লেখা আছে, নিউট্রিলাইজ দ্য বডি ওয়েট, অর্থাৎ তারা বডি ওয়েটটাকে একটা স্থিতিক ভাবে রাখবে। হ্যাঁ, এটা আমরা সবসময় একটু মনে রাখবো। ইন্ডিকেশন অফ অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা কোথায় কোথায় দিব? অ্যাক্টিভ ফিব্রিলেশনে দেওয়া যাবে, মায়োকার্ডিয়াল ইনফেকশনে দেওয়া যাবে, ডিএসি তে দেওয়া যাবে না, বরং আমরা ডিএসি তে কি দিব? ডিসাবে কোয়াগুলেটিং ফ্যাক্টরস দিব, ফ্রেশ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিব এবং ব্লাড ট্রান্সফিউশন করব। লিভার ডিজিজে দেওয়া যাবে না, আর্টেরিয়াল থ্রম্বোএমবোলিজমের ক্ষেত্রে আমরা দিতে পারি। অ্যান্টিহিস্টামিন হ্যাভিং মোর সিএটিপি ইফেক্ট, অর্থাৎ যে সকল অ্যান্টিহাইপারটেনসিভ ফার্স্ট জেনারেশন যাদের লিপিড সলিবিলিটি বেশি, তাদের সিএনএস অ্যাভেলেবিলিটি বেশি, তারা হচ্ছে কি মোর সিএটিপি ইফেক্ট করবে। যেমন কি ফেক্সোফেনাডিন, দিস ইজ সেকেন্ড জেনারেশন, দিস ইজ ফলস। মেক্লিজিন, দিস ইজ ফার্স্ট জেনারেশন, দিস ইজ ট্রু। ক্লোরাডিন সেকেন্ড জেনারেশন, দিস ইজ ফলস। প্রোমিথাজিন ফার্স্ট জেনারেশন, দিস ইজ ট্রু। সেট্রিজিন ফার্স্ট জেনারেশন, দিস ইজ ট্রু। ব্রোমোক্রিপ্টিন, দিস ইজ ওয়ান ইম্পর্টেন্ট ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট ড্রাগ। ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট ড্রাগ, এটা হচ্ছে গিয়ে ব্রোমোক্রিপ্টিন। আমরা কোথায় কোথায় ইউজ করি এখান থেকে আমরা একটু দেখি। The bromocriptine stimulate lactation. This is false. Bromocriptine inhibit lactation. Dopamine receptor antagonist domperidone stimulate lactation. Used in hyperprolactinemia. বেশি তাদের প্রোল্যাক্টিন লেভেলটিকে ডিক্রিজ করার জন্য ইউজ করা হয় ব্রোমোক্রিপ্টিন। ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট, দিস ইজ ট্রু। কজেস ডায়রিয়া, দিস ইজ ফলস। রিডিউস সিম্পটম অফ কার্সিনয়েড সিনড্রোম, কার্সিনয়েড সিনড্রোমে একটা ইম্পর্টেন্ট ড্রাগ হচ্ছে ব্রোমোক্রিপ্টিন। অ্যান্টিবায়োটিক অ্যাক্ট বাই ইনহিবিটিং সেল ওয়াল সিনথেসিস, সেল ওয়াল সিনথেসিস কিংবা অ্যান্টিবায়োটিক থেকে অনেক রকম কোশ্চেন আসতে পারে। তার মধ্যে যে বেসিক যে কোশ্চেন গুলো আসে সেগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু মেকানিজম, কোন ড্রাগ কিভাবে কাজ করে। আমরা অ্যাজ হোল একটু পড়ে ফেলি যে কোন ড্রাগ কিভাবে ইনহিবিশন দা সেল ওয়াল সিনথেসিস কে ইনহিবিট করে বিটা ল্যাকটাম, এর মধ্যে হচ্ছে গিয়ে পেনিসিলিন, সেফালোস্পোরিন, সেফামাইসিন, কার্বাপেনাম, এর মধ্যে ইমিপেনাম, মেরোপেনাম, এন্টাপেনাম, মনোবেকটাম, সাইক্লোসিলিন, বেসিট্রিসিন, ভ্যানকোমাইসিন, টিকোপ্লানিন এবং ডেক্টোমাইসিন। ইনহিবিশন অফ দা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, এর মধ্যে 30S রাইবোজোম, এটা হচ্ছে কি অ্যামিনো গ্লাইকোসাইড, টেট্রাসাইক্লিন। 50S এর মধ্যে হচ্ছে 50S এর মধ্যে ক্লোরামফেনিকল, ম্যাক্রোলিডস, স্টেপ্টোগ্রামিন, ক্লিন্ডামাইসিন। এবং ইনহিবিশন অফ দা আরএনএ, এর মধ্যে হচ্ছে লিনাজোলাইড এবং মিপিরোসিন। দেন ইনহিবিশন অফ দা নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, এর মধ্যে হচ্ছে ডিএনএ কুইনোলন, আরএনএ রিপাম্পেসিন। এন্ড ইনহিবিট ফলিক অ্যাসিড সিনথেসিস, সালফোনামাইড এন্ড ট্রাইমিথোট্রিপ। দুটাকে একসাথে বলা হয় কোট্রাইমোক্সাজল। সেল ওয়াল সেল মেমব্রেন ফাংশনটাকে অল্টার করে কাজ করে অ্যাম্ফোটেরিসিন বি, অ্যাজল, পলিমেকজিন, পোলিন। যদিও এগুলো সবগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল না, কিছু আছে অ্যান্টি ফাঙ্গাল, যেমন অ্যাম্ফোটেরিসিন, অ্যাজল, এগুলো হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। তাহলে আমরা একটু দেখি সেল ওয়াল সিনথেসিস কি ইনহিবিট করে। সেফালোস্পোরিন, দিস ইজ ট্রু। ম্যাক্রোলিডস প্রোটিন সিনথেসিস কি ইনহিবিট করে। টেট্রাসাইক্লিন প্রোটিন সিনথেসিস কি ইনহিবিট করে। মেরোপেনাম সেল ওয়াল সিনথেসিস কি ইনহিবিট করে, ট্রু। ভ্যানকোমাইসিন সেল ওয়াল সিনথেসিস কি ইনহিবিট করে, বাট দিস ইজ নন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। একই রকম এখানেও অ্যান্টিবায়োটিক অ্যাক্টস বাই ইনহিবিশন অফ দ্য প্রোটিন সিনথেসিস, একই কোশ্চেন। আচ্ছা, আইসোনিয়াজাইড ইম্পর্টেন্ট ফার্স্ট লাইন অ্যান্টিটিবি ড্রাগ। আইসোনিয়াজাইড একটা ইম্পর্টেন্ট ফার্স্ট লাইন অ্যান্টিটিবি ড্রাগ। এখান থেকে আমাদের কিছু বেসিক কথা আমাদেরকে জানা লাগবে, বিশেষ করে আইসোনিয়াজাইডের ক্ষেত্রে। সেটা কি? আইসোনিয়াজাইড হচ্ছে একটা ব্যাকটেরিসিডাল ড্রাগ। আমরা মনে রাখবো আইসোনিয়াজাইড ব্যাকটেরিসিডাল। অ্যান্টিটিবি ড্রাগগুলোর মধ্যে ফার্স্ট লাইন যে অ্যান্টিটিবি ড্রাগ আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরিজিনামাইড, ইথামবিউটল, এর মধ্যে ইথামবিউটল ছাড়া আর বাকি সবগুলো ড্রাগ ব্যাকটেরিসিডাল। শুধুমাত্র ইথামবিউটল হচ্ছে ব্যাকটেরিয়াস্টেটিক, নাম্বার ওয়ান। নাম্বার টু, আইসোনিয়াজাইড কিল বোথ দ্য ইন্টারসেলুলার এবং এক্সট্রাসেলুলার
মাইক্রোব্যাকটেরিয়াম। তারা ইন্টারসেলুলার দুইটাকে কিল করবে, এবং তাদের যে মেটাবলিজম, সেই মেটাবলিজম হচ্ছে কি এসিটাইলেশনের মাধ্যমে। নাম্বার 3, সবগুলো ড্রাগ নর্মালি প্রথমে ফেজ 1 মেটাবলিজম হবে, দেন ফেজ 2 মেটাবলিজম হবে। শুধুমাত্র আইসোনিয়াজাইড প্রথমে ফেজ 2 হবে, দেন ইট গোস টু দ্য ফেজ 1। নাম্বার 5, আইসোনিয়াজাইডের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা অলমোস্ট সিমিলার টু ভিটামিন B6 পাইরিডক্সিন। এবং আইসোনিয়াজাইডের দুটি ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে দে ক্যান কজেস হেপাটাইটিস এবং দে ক্যান কজেস পেরিফেরাল নিউরোপ্যাথি। হেপাটাইটিস কখন করবে? যখন তারা র্যাপিড অ্যাসিটাইলেটর থাকবে তাদের ক্ষেত্রে তারা হেপাটাইটিস করবে, এবং যারা হচ্ছে যে স্লো অ্যাসিটাইলেটর তাদের ক্ষেত্রে তারা পেরিফেরাল নিউরোপ্যাথি করে। এই বেসিক যে কথাগুলো, এগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে আসোনাইজার স্ট্রাকচার ইজ সিমিলার টু পাইরোক্সিন, দিস ইজ ট্রু, ইজ এ প্রোডাক্ট, দিস ইজ ট্রু। রেপিড অ্যাসিটাইলেটর কজেস নিউরোপ্যাথি, দিস ইজ ফলস। আমরা জানি রেপিড অ্যাসিটাইলেটর কজেস, একটু আগে বললাম যে hepatitis, আর slow accelerated causes neuropathy. Kill only intracellular organism. False, they kill both intracellular and extracellular organism. বিটাল অ্যাক্টিভ অ্যান্টিবায়োটিক আমরা একটা আগে পড়ে আসছি যে অ্যাম্পিসিলিন, মনোব্যাকটেরিয়াম, কার্বাপেনাম, অ্যামিনোগ্লাইকোসাইড এন্ড কুইনোলন, এই দুটো হচ্ছে কি আমাদের প্রোটিন সিনথেসিস আর নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর। ম্যাট্রোনিডাজল, ইম্পর্টেন্ট অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ। এটা নট অনলি অ্যান্টিপ্রোটোজোয়াল, ইট অলসো হ্যাজ এ অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি এবং অ্যান্টি অ্যামিবিক অথবা অ্যান্টিপ্রোটোজোয়াল অ্যাক্টিভিটি, দুটো অ্যাক্টিভিটি থাকবে। এবং এটা আমরা একটা ইম্পর্টেন্ট যে ড্রাগ, সেটা হচ্ছে কি হেলিকোব্যাক্টার পাইলোরি ইনডিউস যে পেপটিক আলসার, সেক্ষেত্রে এই ড্রাগসটা আমরা ইউজ করি। একটু দেখি এখানে স্টিম গুলো কি কজেস অ্যালকোহল টক্সিসিটি। যারা অ্যালকোহলিক পেশেন্ট তাদেরকে যদি আমরা মেট্রোনিডাজল ইউজ করি, তো তাদের একটা ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট হয়, এটার নাম হচ্ছে ডাইসালফিরাম লাইক ইফেক্ট বলে। তাহলে এটা হচ্ছে দিস ইজ টু অ্যাক্টিভ অ্যাগেন্স্ট অ্যানারোবিক ব্যাকটেরিয়া অবশ্যই।
ও, আমি তো স্যার আর পাঠাইনি, আমি আপনার রুমে দিয়ে আসছিলাম, আপনাকে দিতে বলছিলাম স্যার। আপনি, ওটা তো আমি ইয়েকে দিছিলাম স্যার, মানে আমার ড্রয়ারের মধ্যে ওই যে কি বলে আমাদের। সরি, একটু নেট প্রবলেম হচ্ছিল। আচ্ছা, আমরা একটু যাই আবার। নেক্সট কোশ্চেন, দ্য ইন্ডিকেশন অফ মিজোপ্রোস্টল। মিজোপ্রোস্টল আমরা কোথায় কোথায় আমরা ইউজ করব? তাহলে নাম্বার ওয়ান, এখানে বলা হচ্ছে গ্লুকোমা। আমরা যদিও মিজোপ্রোস্টল একটা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, আমরা দেখেছিলাম যে ল্যাটানোপ্রোস্ট ইউজ করা হয়, কিন্তু যেহেতু এখানে মিজোপ্রোস্টল স্পেসিফাই করে দেওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা হবে ফলস, গ্লুকোমা। ইন্ডাকশন অফ লেবার, দিস ইজ ট্রু। ইন্ডাকশন অফ অ্যাবর্শন, দিস ইজ ট্রু। ডায়রিয়াতে ইউজ করা যাবে না এবং কনস্টিপেশনে ইউজ করা যাবে না, শুধুমাত্র ইন্ডাকশন অফ লেবার এন্ড ইন্ডাকশন অফ দ্য অ্যাবর্শন। ড্রাগ ইনহিবিট প্লাটলেট এগ্রিগেশন, এটা ইম্পর্টেন্ট ড্রাগ, যেটা কিনা আমরা অ্যান্টিপ্লাটলেট ড্রাগ হিসেবে আমরা কি কি ড্রাগ গুলো ইউজ করি সেটা একটু আমরা দেখে নিই। নাম্বার ওয়ান, সাইক্লোঅক্সিজেনাস ইনহিবিটর, এখানে হচ্ছে অ্যাসপিরিন। নাম্বার টু, ফসফোডাইএস্টারেজ এনজাইম ইনহিবিটর, এর মধ্যে ডাইপাইরামল, সিলোস্টাজল। দেন ইনহিবিটর অফ এডিপি ডিপেন্ডেন্ট প্লাটলেট এগ্রিগেশন, এর মধ্যে ক্লোপিডোগ্রাফ, টিক্লোপিরিন। গ্লাইকোপ্রোটিন 2b3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এবিসিক্সিম্যাব, ফিবাটাইড, টিরোফিবেন। আর প্রোস্টাসাইক্লিন অ্যানালগ, এর মধ্যে হচ্ছে কি ইপোপ্রোস্টারেনল। থ্রম্বোক্সিন এ টু সিনথেস ইনহিবিটর, তার মধ্যে হচ্ছে ডেজোক্সিবেন এন্ড থ্রম্বোক্সিন এ টু সিনথেস ইনহিবিটর এন্ড থ্রম্বোক্সিন এ টু রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এর মধ্যে আছে রিডোগ্রেল। তার মধ্যে প্রথম যে চারটা গ্রুপ অফ ড্রাগ, এই চারটা গ্রুপ থেকেই ম্যাক্সিমাম সময় পরীক্ষায় কোশ্চেন আসে যে কোন ড্রাগ কিভাবে কাজ করে। আমাদের চারটা গ্রুপ, ফার্স্ট 1 2 3 4, এই চারটা গ্রুপের ড্রাগ আমরা মনে রাখতে পারি, তাহলে মোটামুটি পরীক্ষার মধ্যে আনসার করে আসা সম্ভব। তাহলে আমরা একটু দেখি যে ড্রাগ ইনহিবিট প্লাটলেট অ্যাগ্রিগেশন। অ্যান্টি প্লাটলেট ড্রাগ কি কি? প্রোস্টাসাইক্লিন, আমরা একটাকে বলেছিলাম যে প্রোস্টাসাইক্লিন অ্যানালগ হচ্ছে গিয়ে অ্যান্টি প্লাটলেট ড্রাগ হিসেবে ইউজ করা হয়, তাহলে দিস ইজ ট্রু। স্ট্রেপ্টোকাইনেজ, দিস ইজ দ্য thrombolytic drug, this is false. Ebiceximab, it acts by inhibiting the glycoprotein 2b3 receptor, this is true. Warfarin হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, this is false. And dipyridamol is হচ্ছে কি ট্রু, এডিপি সিনথেস ইনহিবিটরকে ইনহিবিট করার মাধ্যমে কাজ করে। ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, এই ড্রাগগুলোর মধ্যে কোন কোন ড্রাগগুলো ইমিউনোসাপ্রেসিভ? সাইক্লোস্পোরিন একটা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, সেপাক্লোর একটা অ্যান্টিবায়োটিক, অ্যাজাথায়োপ্রিন এটা একটা অ্যান্টিমেটাবোলাইট ড্রাগ, স্টেরয়েড একটা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, মেট্রোনিডাজল একটা অ্যান্টিবায়োটিক কিংবা অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ, দিস ইজ ফলস। অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, কোন কোন ড্রাগটা অ্যান্টিফাঙ্গাল হিসেবে আমরা ইউজ করা যায়? নাম্বার ওয়ান, অ্যান্টিফাঙ্গাল ড্রাগগুলোকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি, তার মধ্যে অ্যাকর্ডিং টু ইউজ হচ্ছে সিস্টেমিক ইউজ ফর সিস্টেমিক ইনফেকশন, এর মধ্যে অ্যাম্পোটেসিন বি এবং অ্যাজল গ্রুপ অফ ড্রাগ। আর হচ্ছে একানো ক্যান্ডিজ। আর সিস্টেমিক ইউজ ফর মিউকোকিউটিনাস ইনফেকশন, এর মধ্যে গ্লাইসিওফালমিন, টার্বিনাফিন। আর টপিক্যাল ইউজ ফর মিউকোকিউটিনাস ইনফেকশনের মধ্যে নিস্টাটিন, অ্যাজল এন্ড অ্যালামাইন। তাহলে টপিক্যালের মধ্যে আমরা দেখবো যে এখানে যে অ্যাজল গ্রুপ অফ ড্রাগ, এটা বোথ সিস্টেমিক এবং টপিক্যাল দুটো রুটে আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে হচ্ছে মিকোনাজল, দিস ইজ ট্রু। ক্লোট্রাইমক্সাজল, এটা হচ্ছে ফলস। আমরা একটু আগে দেখে আসছিলাম যে অ্যান্টিব্যাকটেরিয়াল যে ড্রাগ গুলো আছে তার মধ্যে ফলিক অ্যাসিড সিনথেস ইনহিবিটরের মধ্যে দুটো ড্রাগ ছিল, একটা হচ্ছে সালফাসালাজে, সরি, ট্রাইমিথোপ্রিম এবং সালফামিথক্সাজল, এই দুটো ড্রাগকে একসাথে আমরা কোট্রাইমোক্সাজল বলে থাকি। তাহলে এটা হচ্ছে গিয়ে ফলস, এটা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ। ফ্লুকোনাজল, ফ্লুকোনাজল হচ্ছে ট্রু, দিস ইজ অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। মেট্রোনিডাজল একটি অ্যান্টি এমিবিক ড্রাগ। স্যাফ্রাডিন এটা অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে গিয়ে সেফালোস্পোরিন।
সাইটোপ্রোডাক্টিভ ড্রাগ ইউজড ইন পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজের যে ড্রাগগুলো আছে এগুলোকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে নিউট্রিলাইজার, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন ইনহিবিটর, আর একটি হচ্ছে সাইটোপ্রোটেকশন। সাইটোপ্রোটেকশনের মধ্যে মেইনলি ইউজ করা হয় সুক্রালফেট, মিজোপ্রোস্টল, বিসমাথ কম্পাউন্ড। এই দুটো, এগুলো হচ্ছে ট্রু। রেনিডিন ইট অ্যাক্টস অ্যাজ এ এস টু রিসেপ্টর ব্লকার, বেন্ডোপ্রাজল ইট অ্যাক্টস অ্যাজ এ পিপিআই। The set of properties that characterize the effects of drug on the body is called, মানে ইফেক্ট অফ ড্রাগ যে পোর্শনটা, এই প্রপার্টিসটাকে আমরা কিভাবে আমরা মানে এক্সপ্লেন করি। নাম্বার ওয়ান, ডিস্ট্রিবিউশন, পারমিয়েশন, ফার্মাকোডাইনামিক, ফার্মাকোকাইনেটিক, ডিউস উইথ মেকানিজম অ্যাকশন। তাহলে এর মধ্যে ফার্মাকোডাইনামিক এবং ডিউস উইথ মেকানিজম অ্যাকশন এটা হচ্ছে ট্রু। কারণ কি, আমরা জানি কি ফার্মাকোডাইনামিক ইজ দ্য ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি which deals with the effects of the drug and mechanism of action of the drug. Distribution, permeation, and pharmacokinetics, these are the kinetic property. Which of the following drug may inhibit the hepatic microsomal cytochrome P450 responsible for warfarin metabolism? Warfarin metabolism এর জন্য কোন ড্রাগসটা ইনহিবিটর হিসেবে কাজ করে? সিমিটিডিন, ইথানল, ফেনাবারবিটল, প্রোকানামাইড, রিফাম্পিসিন। এই সবগুলো ড্রাগ হচ্ছে কি এনজাইম ইনডিউসার, শুধুমাত্র সিমিটিডিন হবে এখানে এনজাইম ইনহিবিটর। অনেকগুলো ড্রাগসের নাম দেওয়া আছে যেগুলো মোর ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা আসে। ডাইসালফিরাম, অ্যালোপিনল, সিমিটিডিন, ক্লোরামফেনিকল, কর্টিকোস্টেরয়েড, মাও ইনহিবিটর, মেট্রোনিডাজল, ম্যাক্রোলিডস, কুইনোলন, সোডিয়াম ভ্যালপ্রয়েড, কুইনিডিন, আর্সেনিয়াজাইড হচ্ছে এনজাইম ইনহিবিটর। হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ হ্যাজ হায়ার ফার্স্ট পাস মেটাবলিজম? তাহলে কোন ড্রাগগুলোর ফার্স্ট পাস মেটাবলিজম বেশি? সিমিটিডিন, সালবুটামল, কিটোকোনাজল, প্রোকেনামাইড এবং পেনাপামিল। এখানে একটা ড্রাগ অফ লিস্ট দেওয়া আছে যে ড্রাগগুলোর ফার্স্ট পাস মেটাবলিজম সবচেয়ে বেশি এবং যে ড্রাগগুলো আমরা সচরাচর কমনলি ইউজ করা হয়। প্রোপানোলল, ল্যাবেটোলল, অক্সিপ্রেনল, মরফিন, প্যাথিডিন, গ্লিসারোল-ট্রাইনাইট্রেট, অ্যাজারবাইড ডাইনাইট্রেট, ভেরাপামিন, ক্লোরোপ্রোমাজিন এবং ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। ট্রাইটোজেনিক ড্রাগ, এটা ক্ষেত্রে আপনাদেরকে যেটা বলবো, আচ্ছা এখানে একটু আনসারে কারেকশন আছে। রেটিনয়েডস এটা ট্রাইটোজেনিক, হ্যাঁ এটা ফলস হবে না। আর ফলিক অ্যাসিড নট ট্রাইটোজেনিক। তো এই ড্রাগগুলো হচ্ছে কি আমাদের ট্রাইটোজেনিক। এরিথ্রোমাইসিন কিংবা যে ম্যাক্রোলিডস গ্রুপ অফ ড্রাগ আছে এদেরকে বলা হয় রিলেটিভলি কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি, নট অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেটেড। আচ্ছা, এটার জন্য আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ক্যাটজাং এর একটা বড় একটা লিস্ট আছে যে কোন কোন ড্রাগগুলো ট্রাইটোজেনিক এবং কোন কোন ট্রাইমেস্টারে দেওয়া যাবে না এবং কোন কোন ইফেক্ট প্রডিউস হয়। এটা একটু আপনারা দেখে নিলে মোটামুটি এখান থেকে সবগুলো ড্রাগের আনসার দিতে পারবেন। এরপর হচ্ছে আমাদের সিঙ্গেল বেস্ট আনসার, ভেরি 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 ইম্পর্টেন্ট, এবং এগুলোকে বলা হয় ট্রাম্প কার্ড। বিশেষ করে ইভেন এখন এফসিপিএস, রেসিডেন্সি, নন রেসিডেন্সি সব জায়গায় এসবিএ কোশ্চেন, এবং তাদের এসবিএ কোশ্চেন গুলো কারেকশন করে আসতে পারবেন, তাদেরই চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাহলে হাইপোগ্লাইসেমিক ড্রাগ দ্যাট হ্যাভ কার্ডিওভাস্কুলার ইফেক্ট অথবা কার্ডিওভাস্কুলার বেনিফিট, কোন হাইপোগ্লাইসেমিক ড্রাগ গুলো কার্ডিওভাস্কুলার বেনিফিট বেশি? মেটফরমিন, পায়োগ্লিটাজন, লিনাগ্লিপটিন, ইম্পাগ্লিপটিন, বাইবিউরেটেড। তাহলে দেখেন এই সব ড্রাগসের মধ্যে একটা ড্রাগস আছে যে কিনা ইম্পাগ্লিকাজন। এই ড্রাগসটা আমাদের কিডনিতে সোডিয়াম এবং যে গ্লুকোজ কো ট্রান্সপোর্টার, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার 2, এই 2 চ্যানেলটাকে তারা ইনহিবিট করে কাজ করে। তারা ইনহিবিট করলে কি হয়? গ্লুকোজ ডিঅ্যাবজর্পশন হবে না, গ্লুকোজ বের হয়ে যাবে। একই সাথে সোডিয়ামও, যেটা কো ট্রান্সপোর্টার, সোডিয়ামও ডিঅ্যাবজর্পশন হবে না, সোডিয়ামও বের হয়ে যাবে। যখন গ্লুকোজ এবং সোডিয়াম বডি থেকে বের হয়ে যায় তখন কি বের হয়ে যাবে? ওয়াটার বের হয়ে যাবে। ওয়াটার বের হয়ে গেলে তখন একদিকে ওয়াটার বেড়ে যাচ্ছে, একদিকে সোডিয়াম বেড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইট হ্যাজ অ্যান ডায়াবেটিক ইফেক্ট। যেখানে ডায়াবেটিক ইফেক্ট থাকবে সেখানে দিস ইজ বেনিফিশিয়াল ফর কার্ডিওভাস্কুলার বেনিফিট। আনসার হচ্ছে ইম্পাগ্লিফ্লাজন। A 45 years lady admitted in the ward with psychic complaint. She is receiving metformin and amlodipine for diabetes mellitus and hypertension. Now she is treated with chlorpromazine with procyclidine. Now she developed generalized itching on the body. Which is the most responsible cause of itching? Metformin, procyclidine, allergic reaction, chlorpromazine এবং amlodipine. দেখেন এই ড্রাগগুলোর মধ্যে অ্যান্টিসাইকোটিক যে ড্রাগগুলো আছে, আমরা জানি মেটফরমিনের কোনো
অ্যান্টি অ্যালার্জিক কিংবা অ্যালার্জিক প্রপার্টি নেই। প্রোস্যাক্রিনের কোনো অ্যান্টি অ্যালার্জিক কিংবা অ্যালার্জিক প্রপার্টি নেই। এখানে যেটা আনসার হতে পারে, একটা হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন, অ্যামলোডিপিনও হবে না, আর হচ্ছে ক্লোরোপ্রোমাজিন। তাহলে এখানে যেহেতু তার অ্যালার্জিক কোনো কমপ্লেন নেই কিংবা অ্যালার্জিক রিয়েকশন করে এমন কোনো ড্রাগের হিস্ট্রিও নেই, তাহলে সেক্ষেত্রে কোনো অ্যালার্জিক রিয়েকশন হবে না। আনসার হবে ক্লোরোপ্রোমাজিন। কেন? আমরা জানি যে অ্যান্টিসাইকোটিক যে ড্রাগগুলো আছে, এই ড্রাগগুলো আমাদের সেরোটোনিন এবং ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে। যখন তারা সেরোটোনিন এবং ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে, ব্লক করার সময় তারা আরো তিনটে রিসেপ্টরকে ব্লক করে। সেটা কি? সেটা হচ্ছে মাস্কিনিক রিসেপ্টর, অ্যাড্রিনার্জিক রিসেপ্টর, হিস্টামিন রিসেপ্টর। কিন্তু কথা হচ্ছে তারা যে হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করলে তো তখন অ্যালার্জিক রিয়াকশন হওয়ার কথা না। তাহলে কেন এখানে অ্যালার্জিক রিয়াকশনের জন্য ক্লোরোপ্রোমাজিনটা আনসারটা সঠিক? এর কারণ হচ্ছে ক্লোরোপ্রোমাজিন কজেস কোলেস্টেসিস কিংবা কোলেস্টেটিক জন্ডিস। আমরা জানি কোলেস্টেটিক জন্ডিসের একটা অন্যতম ফিচার হচ্ছে জেনারেলাইজড ইচিং। তাহলে এই পেশেন্টের যখনই তিনি ক্লোরোপ্রোমাজিন খাওয়া স্টার্ট করছেন, তখনই তার কোলেস্টেসিস ডেভেলপ করছে, এবং সেখান থেকে কোলেস্টেটিক জন্ডিসের জন্য তার অ্যালার্জি কিংবা জেনারেলাইজড ইচিং যে রেসপন্স সেটা তৈরি হলো। Then next question, a patient came to the hospital sudden severe chest pain and diagnosed with acute myocardial infarction. She was treated with loading dose of aspirin, clopidogrel, atorvastatin. What are the mechanism of action of clopidogrel? বড় একটা স্টিম দিয়ে দিবে, লাস্টে বলবে এই ড্রাগের মেকানিজম কি। এই জন্য এসবিএ যখন সলভ করবেন তখন প্রথমে আমরা কোশ্চেনটা পড়ে নেব। কোশ্চেন পড়লে অনেক সময় দেখা যায় যে আমাদের সময় সেভ হবে অনেক, কারণ এখানে ডাইরেক্টলি বলা হচ্ছে হোয়াট আর দ্য মেকানিজম অ্যাকশন অফ ক্লোরোফিল। এত কিছু পড়ার আমাদের দরকার নেই। এবং যদি আপনি আগে থেকে কোশ্চেনটা পড়েন তাহলে কোশ্চেন স্টিমে কোন জায়গায় মনোযোগ দিতে হবে সেটা আমাদের অনেকটা গাইডলাইন চলে আসে। তাহলে ক্লোরোফিল কিভাবে কাজ করে আমরা একটু আগে আমরা অ্যান্টিপ্লাটিক ড্রাগ দেখে আসছিলাম, সেখানে দেখেছি ক্লোরোফিল এবং টিক্লোপিরিন এই দুটো ড্রাগ কাজ করবে ইনহিবিটর অফ দ্য এডিপি ডিপেন্ডেন্ট প্লাটলেট অ্যাগ্রিগেশন। দেন ট্রিটমেন্ট অফ প্যারাসিটামল পয়জনিং। প্যারাসিটামল পয়জনিং এর ট্রিটমেন্ট কি কি হবে? আমরা জানি প্যারাসিটামল পয়জনিং ট্রিটমেন্ট আমরা তিনটা জিনিস, একটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল অ্যান্ড এসিটাইলসিস্টিন, অবশ্যই ইন্টারভেনাস, এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট যদি পিএইচ লেস দেন 7.3 হয় সেক্ষেত্রে লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। তাহলে এখানে হচ্ছে ডায়ালিসিস, ওরাল এসিটাইলসিস্টিন, অ্যাক্টিভেটেড চারকোল, ইউরিন অ্যালকালাইজেশন, স্টোমাক ওয়াশ। যেহেতু এখানে ওরাল এসিটাইলসিস্টিন বলা হচ্ছে তাহলে এটা হচ্ছে কি ফলস। আনসার হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল। অ্যাক্সিলারেটরি সিএনএস ইফেক্ট অফ মরফিন। সিএনএস এ মরফিনের অ্যাক্সিলারেটরি ইফেক্ট কি কি? সিএনএস এর মধ্যে মরফিনের দুই রকম ইফেক্ট থাকবে, একটা হচ্ছে ইনহিবিটরি রিঅ্যাকশন, একটা হচ্ছে অ্যাক্সিলারেটরি রিঅ্যাকশন। ইনহিবিটরি রিঅ্যাকশনের মধ্যে অ্যানালজেসিয়া, অ্যান্টি অ্যাংজাইটি, সিডেশন, রেসপিরেটরি ডিপ্রেশন, কাফ সাপ্রেশন। আর অ্যাক্সিলারেটরি ইফেক্টের মধ্যে থাকবে ভমিটিং, নিউসিস, হাইপার অ্যাক্টিভ স্পাইনাল কর্ড রিফ্লেক্স। মরফিন প্যাথিলিন থেকে কিন্তু ম্যাক্সিমাম সময়ই একটা কোশ্চেন আসেই, এটা একটু আমরা ভালোভাবে পড়ার চেষ্টা করবো। আরেকটা কোশ্চেন আসে যে মরফিনের টলারেন্স ডেভেলপ করে না এমন কি কি ফিচার আছে? আনসার ইজ মিওসিস, কনভার্সন এবং কনস্টিপেশন। এই তিনটাই ফিচারের উপরে কখনোই মরফিনের তাদের যে রেজিস্ট্যান্স কিংবা তাদের যে ডিপেন্ডেন্স সেটি গ্রো করবে না। নন বিটাল অ্যাক্টাম সেলুলার সিনথেসিস ইনহিবিটর আমরা একটু আগে দেখে আসলাম যে এখানে ভ্যানকোমাইসিন, ইমিপানিন, অ্যাজিথ্রোনাম, লিনেজোলাইট, অ্যামোক্সিসিলিন। ইমিপ্যানাম হচ্ছে একটা বিটাল অ্যাক্টাম, অ্যাস্ট্রিওনাম এটা বিটাল অ্যাক্টাম, লিনেজোলাইট দিস ইজ দা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, অ্যামোক্সিসিলিন এটা হচ্ছে কি পেনিসিলিন বিটাল অ্যাক্টাম। তার নন বিটাল অ্যাক্টামের মধ্যে হচ্ছে শুধুমাত্র ভ্যানকোমাইসিন। ফলোইং আর রেসপিরেটরি ফ্লুরোকুইন, কোন কোন ড্রাগগুলো রেসপিরেটরি ফ্লুরোকুইন? আমরা জানি যে ফ্লুরোকুইনের যে তিনটা জেনারেশন, এর মধ্যে থার্ড এবং ফোর্থ জেনারেশন, এই দুটো জেনারেশন হচ্ছে কি আমাদের রেসপিরেটরি ফ্লুরোকুইনোলন। তাহলে এখানে বলা হচ্ছে অ্যাকসেপ্ট কোনটা রেসপিরেটরি ফ্লুরোকুইনোলন না। তার মধ্যে মক্সিফ্লক্সাসিন, গেটিফ্লক্সাসিন, স্পারফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন। এগুলোর মধ্যে শুধুমাত্র সিপ্রোফ্লক্সাসিন, যেহেতু দিস ইজ দ্য সেকেন্ড জেনারেশন ফ্লুরোকুইনোলন, সেক্ষেত্রে এটা হচ্ছে ফলস। Which of the following is a nucleoside reverse transcriptase inhibitor? নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর ড্রাগ কি কি? আমরা জানি যে এইচআইভি হার্ট থেরাপি, এই হার্ট থেরাপির মধ্যে চারটা গ্রুপের ড্রাগ ইউজ করা হয় কম্বিনেশনে। একটা হচ্ছে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর,
নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, প্রোটিয়েজ ইনহিবিটর এবং ফিউশন ইনহিবিটর। এর মধ্যে এখানে আনসার চাচ্ছে নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর কোনটি। এটা হচ্ছে জিরুগুডিন, এটা হচ্ছে নিউক্লিওসাইড কিংবা নিউক্লিওটাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। আর ইন্ডিনাবির, এটা হচ্ছে কি আমাদের প্রোটিয়েজ ইনহিবিটর। রিটুনাবির, এটা হচ্ছে কি আমাদের প্রোটিয়েজ ইনহিবিটর। রিভাবেরিন এবং ইফাবিরিনেজ, ইফাবিরিনেজ যেটা সেটা হচ্ছে কি আমাদের এনএনআরআই, নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। ডোপামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কি আছে? একটু আগে আমরা পড়ে আসছিলাম, এটাও একইভাবে, একটা হচ্ছে ডমপিরিডন, ব্রোমোক্রিপ্টিন, ক্যাবারগুলিন, প্রোসাক্টিডিন, সেলেজিলিন। তাহলে এখানে অ্যান্টাগনিস্ট হচ্ছে ডমপিরিডন, ব্রোমোক্রিপ্টিন অ্যাগনিস্ট, ক্যাবারগুলিন অ্যাগনিস্ট, প্রোসাক্লিডিন হচ্ছে কি একটা অ্যান্টি মাস্কেরিক ড্রাগ, আর সেলেজিলিন হচ্ছে কি মাও ইনহিবিটর। অ্যান্টি হাইপারটেনসিভ কজেস হাইপারক্যালেমিয়া, তাহলে কি কি আছে? ফ্লুসেমাইড, অ্যামলোডিপিন, ক্যাপটোপ্রিল, মেটোপ্রেলর, হাইড্রোলাজিন। ফ্লুসেমাইড করবে হচ্ছে হাইপোক্যালেমিয়া, অ্যামলোডিপিনের কোনো ইলেক্ট্রোলাইট ফাংশন নেই, ক্যাপটোপ্রিল কজেস হাইপোক্যালেমিয়া, মেটোপ্রেলর বিটা ব্লকার, হাইড্রোলাজিন ব্যাসিলাইজার। তাহলে আনসার হচ্ছে আমাদের ক্যাপটোপ্রিল। তাহলে মোটামুটি এতটুকুই আমাদের কোশ্চেন ছিল। আশা করি আপনাদের বুঝতে ইজি হয়েছে, এবং যে টপিকস গুলো পড়লাম, যে এই টপিকস গুলো আপনারা চেষ্টা করবেন আরো ইলাবোরেটলি একটু পড়তে। হ্যাঁ, তাহলে এখান থেকে যে কোনো একটা স্ট্রিম দিলে আমরা আনসার করতে পারবো। মনে রাখবেন আমাদের কিন্তু টপিক সেম থাকে, কিন্তু কোশ্চেনের স্ট্রিম গুলো অনেক সময় চেঞ্জ করে দেয় ম্যাক্সিমাম সময়। যদি আমরা টপিকস ওয়াইজ পড়ালেখা করি, তাহলে যে কোনো ধরনের যে কোনো স্ট্রিম দিলে আমরা আনসার করতে পারবো। আর সর্বশেষ আপনাদের জন্য যেটা কথা সেটা তো একটাই, যে রেজোনেন্স। আপনাদের কমপ্লিট প্রিপারেশনের জন্য আবারও আপনাদের জন্য সাজেস্ট করব আমাদের রেজোনেন্স। এখানে আপনারা সবকিছু অ্যাট এ গ্ল্যান্স একসাথে পাবেন ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।